এই থিয়েটারটা আমাকে পেট ভরানোর টাকা দেবে না, তাহলে আমাকে একটা অন্য কিছু করতে হবে। তুই বেশি উস্কে ছিল আমাকে যে তুই কলকাতা চলে আয়, তুই যে থিয়েটার নিয়ে ভাবিস সেটা ওখানে থাকলে হবে না, তুই কলকাতা চলে আয়। আমি এক্ষুনি আসছি। ওকে মদন দা, আই এম কামিং। আমরা মফস্বলে থিয়েটার করতাম খুব গরিবের থেকে। আমি কলকাতা থিয়েটারে এসে দেখলাম যে আরে এটা তো ল্যাভিশলি কাজ করা যায়, কন্টেন্টটা আবার সেই অর্থে খুব একটা স্ট্রং কন্টেন্ট হচ্ছে না। আসলে চীন যুদ্ধের সময় যখন সমস্ত বুদ্ধিজীবীরা দেশপ্রেমের কুম্ভীর আশ্রয় ফেলছেন, উত্তম কুমারকে নিয়ে মেকি দেশপ্রেমের ফিল্ম বানানো হচ্ছে, মঞ্চে চীন বিরোধী নাটক হচ্ছে আগন্তুক, ওইসব দেখে শুনে আমার বাবা আমাকে মক্ষম প্রশ্নটি করেছিলেন, আর প্রশ্নটি করে ভেবেছিলেন আমাকে বোধহয় খুব ভাগে পাওয়া গেল। কিন্তু আমি উত্তর কলকাতার সব্যসাচী সেন, আমার শরীরে বইছে কুমিল্লার বাখরগঞ্জের গোয়ার বাঙাল রক্ত, আমারই পিতার যৌবনের উত্তরাধিকার। তাকে কি করে জব্দ করবেন তিনি? হ্যাঁ, রান্দিবে তখন গ্রেপ্তার হয়েছেন, আমাদের পার্টি অফিসে হামলা হয়েছে, লোকে আমাদের নেতাদের কুশপুত্তলিকা দাহ করছে, সংবাদপত্র বলছে আমরা মির্জাফরের বংশধর। ওই বাগবাজারে কমরেড চানিদার বইপত্র রাস্তায় টেনে নামিয়ে এনে পুড়িয়ে দিয়েছিল কলকাতার রাইক্সটাগের লোকজন। আর ওইসব দেখে আর মার খেতে খেতে আমার মনে হয়েছিল পৃথিবীতে কোন পবিত্র কর্তব্য যদি থাকে তো একটাই, ওই কমিউনিস্ট হওয়া, একটাই। আমাদের সিনিয়র একজন তিনি বলেছিলেন যে তুমি একটা পলিটিক্যাল দর্শক পেয়েছো যে রাজনৈতিক থিয়েটার করে, তুমি ফ্যাতারু করতে হইও না, ফ্যাতারু কিন্তু তোমার পতনের কারণ। আচ্ছা, কিন্তু অদ্ভুত ভাবে ফার্স্ট শোর রিয়াকশন দেখে আমি চমকে গেছিলাম। গ্রুপ থিয়েটার হয়েছিল একটা নির্দিষ্ট কিছু আদর্শ, কিছু ভাবনা চিন্তার ভিত্তিতে, তারা যারা দলের সদস্য নয় তারা কাজ করছে। আমার নাটকের জন্য যাকে প্রয়োজন হয় তাকে নিই। এন্ড অফ দ্য ডে পয়সা দিয়ে টিকিট কেটে তো নাটকটা দেখতে আসছে। 2 নম্বর হচ্ছে আমি চাইবো তো যে আমার ভাবনাটাকে সব থেকে ভালোভাবে এক্সিকিউট করতে পারবে কি। কেন্দ্রীয় সরকার রেপার্টারি গ্রান্ট বন্ধ করে দিয়ে, এটা কি প্রতিহিংসা? আমি ওদের বিরুদ্ধে কথা বলেছি, ওরা আমাকে ছেড়ে দেবে নাকি? আমি পাওয়ারকে এইভাবেই দেখি। অভিনেতা আমার, তারা এখন বিজেপিতে গেছে, গিয়ে তারা মনে করেছে যে দেবেশদা এটা বন্ধ করে দিলে দেবেশদা থিয়েটার করার মধ্যে বন্ধ হয়ে যাবে। এতদিন থিয়েটার করে আসার পরেও তোমাকে এখানে এসে কিছু জিনিস অ্যাডজাস্ট করতে হচ্ছে। যতক্ষণ না তোমার দেওয়ালে পিঠ না ঠেকছে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার সেরাটা বার করতে পারবে না। আমি যে কোনো জায়গায় থিয়েটার করতে পারি, কারোর বাড়ির ছাদেও করতে পারি, চাইলে আমি কোনো ঘরে করতে পারি, চাইলে রাস্তাও করতে পারি, মাঠেও করতে পারি। ফেসবুকে দেবেশ চট্টোপাধ্যায় ছবি দিয়ে লেখে যে এত খারাপ লোক কি করে হয়, কিন্তু এগুলো ক্ষণস্থায়ী। তবে এই মুহূর্তে করছে এবং ওটাকে আমি এনজয় করছি একদম। মানে দীর্ঘ সময় বিভিন্ন জিনিস আর্কাইভ করেছো। আমাদের বাংলা থিয়েটারের আর্কাইভের কি অবস্থা এবং তুমি আর্কাইভ করতে গিয়ে কি দেখি? আমার মনে হয় যে আমি একটা বিশাল কিছু করে ফেললাম, কিন্তু ওই কাজটাই হয়তো আজ থেকে 50 বছর আগে কেউ একই কাজ করে গেছেন, আমি জানি না। কোনো ক্ষোভ আফসোস আছে? নমস্কার, আজকাল ডট-ইনের এক বচন বহু বচন পডকাস্টে আপনাদের স্বাগত জানাই। আজকে এই পডকাস্টের শুরুতেই আপনাদের চারপাশটা দেখে কেমন অন্যরকম লাগছে না? হ্যাঁ, আজকে প্রথমবার এক বচন বহু বচনের পডকাস্টের অনুষ্ঠান আজকাল ডট-ইনের স্টুডিওর বাইরে হচ্ছে। আজকে আমাদের অতিথি দেবেশ চট্টোপাধ্যায়। দেবেশদাকে স্বাগত জানাই। নমস্কার। দেবেশদার দীর্ঘ দিনের যাত্রা, সিনেমা, থিয়েটার, এই সব কিছুর মাঝে, লেখালেখির মাঝে, সব কিছুর মাঝেই তো আজকে তার অভিজ্ঞতার কথা, তার দৃষ্টিভঙ্গির কথা, এই সব কিছু আমরা জানবো তার কাছ থেকে। দেবেশদা, প্রথমে আমরা যেটা এই আলোচনাটা যেভাবে শুরু করি, সেখানে কিছুটা শুরুর দিকের অংশ, জীবনের শুরুর দিকের অংশ, ছোটবেলা ইত্যাদি প্রসঙ্গগুলো প্রথমে একটা পরিমাণ আসে। আপনি কলকাতার মানুষ নন, কলকাতার থেকে বেশ কিছুটা দূরে আপনার থিয়েটার চর্চা শুরু এবং জীবন শুরু। সেইটা কিভাবে শুরু হলো, মানে সেই জায়গাটায় ঢুকে পড়াটা কিভাবে? জানি না, মানে আনকনসাসলি। আচ্ছা, সেটা হচ্ছে ছোটবেলায় সবকিছু করতাম আর একদম ছোটবেলাটার কিছুটা কেটেছে মসলন্দপুরে বলে একটা জায়গা, মসলন্দপুর তেজস্বাবনারী। তো মা ওখানে স্কুলে শিক্ষিকা ছিলেন, বাবা সরকারি চাকুরে। তো ওই জায়গাটার সেখানে গ্রাম যাত্রা, ফুটবল খেলা, সবটা মিলেমিশে একটা জীবন। তো সে তারপরে রামকৃষ্ণ মিশন টাকিতে, সেখানেও আর একটা ওরকম ভাবে ওই ছোটবেলায় ওই স্কুলে নাটক হচ্ছে, আমি যাত্রা দেখতে যাচ্ছি। তারপরে ওখান থেকে ফিরে এসে আবার গোবরডাঙ্গা। তো এই যে গ্রামে এবং কিছুটা মফস্বলে কাটানো জীবনের একটা দীর্ঘ সময় ধরে, সেখানে কোনো কিছুতে আমার বাড়ি থেকে বাধা দেওয়া হয়নি। আচ্ছা। তার ফলে ফুটবল খেলেছি এবং ফুটবলে গোলে খেলতাম। আমাদের গৌড়া খাটরা স্কুলের প্রতিনিধিত্ব করা, মানে ফুটবলটাই একসময় ক্যারিয়ার করবো এরকমও ভেবেছিলাম, ফুটবলটাই খেলবো। তারপরে যখন ছবি আঁকতে শুরু করলাম তখন মনে হলো যে না, ছবিটাই আঁকবো।
তারপরে যখন দিদির দেখা দেখি গান গাইতে শুরু করলাম, তখন পঙ্কজ উদাসের গান, এই সব গান টান হচ্ছে, তখন মনে হলো যে গায়ক হিসেবে নিজেকে ভাবলে কেমন হয়। তো এই করতে করতে তারপরে মানে থিয়েটারটাই যে খুব আলাদাভাবে ছিল এরকম নয়, থিয়েটারটা অনেক কিছু করার মধ্যে থিয়েটার ছিল, তার মধ্যে পড়াশোনাও রয়েছে একটা জায়গায়। এসব করতে করতে যখন কিছুটা ম্যাচুরিটি এসছে, তখন দেখলাম যে আরে থিয়েটারের মধ্যে তো অনেক কিছু করা যায়। মানে প্রকৃত অর্থে তার মধ্যে তখনও তো গ্রুপ থিয়েটারের মধ্যে আপনি ঢোকেননি না, পাড়ার ক্লাব এই জায়গাটা তো সেইটার পরের ফেজ এটা, মানে যখন মানে গ্রুপ থিয়েটারটা কি বুঝতে শিখলাম। আমাদের ওখানে খুব কম্পিটিশন নাটক হতো, মানে আনন্দ সম্মেলনী বলে গোবরডাঙ্গা একটা ক্লাব, সেখানে কম্পিটিশন নাটক হতো, একাঙ্ক নাটক প্রতিযোগিতা, সেইগুলো দেখতে শুরু করলাম। তখন একটা থিয়েটার সম্পর্কে একটা মোটামুটি ধারণা তৈরি হতে আরম্ভ করলো। তারপরে গোবরডাঙ্গা শিল্পায়নে আশিস দার সঙ্গে পরিচয় হলো, আশিস চট্টোপাধ্যায়। তো আশিস দা তখন বললো যে তুই থিয়েটার করবি আমাদের সঙ্গে। বললাম যে হ্যাঁ, করতেই পারি। এই ঢুকে পড়লাম, ঢুকে পড়ে আর যেহেতু ওই বললাম যে জ্যাক অফ অল ট্রেড, সবকিছু করতাম, মানে ছবি আঁকতেও পারেন, গান গাইতেও পারেন, মানে সবটাই মানে পারি না, মানে ওই আর কি মাঝারি গোছের একটা আর কি। কিন্তু ওইটার সবকিছুর মধ্যে ঝাঁপিয়ে পড়ার এমন একটা টেন্ডেন্সি ছিল আর কি, যে ওইখানে ইয়ের সেট করে ফেললাম। তখন বুদ্ধদেব দাশগুপ্তের গৃহযুদ্ধ ছবিটার থেকে একটা নাটক হয়েছিল গৃহযুদ্ধ নামে, সেখানকার সেট ডিজাইন করে ফেললাম। কিছুটা লাইট ডিজাইন করার কথা ভাবছি। এইরকম ভাবে এই যে থিয়েটারের শুধু অভিনয় নয়, অভিনয়ের আশেপাশের কাজগুলো তার হাতেখড়ি হচ্ছে ওখানে। এবং গোবরডাঙ্গা শিল্পায়নের একটা নাট্যপত্রিকা বেরোতো, শিল্পায়ন নাট্যপত্রিকা। তো আমি ওই খুব কম বয়সে সে নাট্যপত্রিকা সম্পাদনা করতাম। আচ্ছা। তো এবার সম্পাদনা করতে গিয়ে যেটা হলো যে বিভিন্ন বাংলা থিয়েটারের লোকজনের সঙ্গে আমার পরিচয় হতে শুরু করলো, বিখ্যাত বিখ্যাত সব মানুষজন। মানে সে উৎপল দত্তর বাড়ি অব্দি পৌঁছে গেছি। যদিও একটা আমাদের পারিবারিক সূত্রে একটা আগে থেকে একটা যোগাযোগ ছিল। আমার জেঠু সমরেশ বন্দ্যোপাধ্যায় ওখানে কাজ করতেন, অভিনয় করতেন এলটিজিতে। হ্যাঁ, তো মানুষের অধিকারে যিনি ছিলেন, বিচারক ছিলেন। তো সেই সূত্রে একটা পরিচয় ছিল, এবং আমার ডাকনাম কল্লোল। সেটাও ওই নাটকের সূত্রেই জেঠুর দেওয়া আমাকে। মানে আমার কাছের লোকজন সবাই আমাকে কল্লোল বলেই জানে, দেবেশ নাম খুব কম লোক জানতো, মানে জানে, এখনো জানে। তো এই সবটা মিলেমিশে যেটা হলো যে ওই কোথায় একটা ঢুকে পড়লাম থিয়েটারের মধ্যে, এবং অনেকের সঙ্গে পরিচয় হতে শুরু করলো। তার মধ্যে অন্যতম হচ্ছেন তাপস সেন। আচ্ছা। তাপস সেন, বিষ্ণু বসু, সলিল বন্দ্যোপাধ্যায়। তো এটা একটা ঘটলো, একটা সেই সময় একটা মজার ঘটনা আর কি, যে রক্তকরবী করছি আমরা। তো আমার সাহস তো সবসময় একটু বেশি। কম বয়সে আমি তাপস সেনকে গিয়ে বললাম যে তুমি নাটকটা দেখতে আসবে গোবরডাঙ্গাতে। তো উনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন, যাবো। আচ্ছা। তো আমি একা যাবো না, তুই কাজ কর, বিষ্ণু বসুকে বল আর একটুখানি ইয়েকে বল, সলিলকে বল। তবে সলিলটাকে তখন চিনি না। আমার মনে হয় যে তাপস সেনকে নাকতলার বাড়ি থেকে তুলে আমি ওই রাজবাড়ির মুখের ওখানটা সলিলদা থাকতেন তখন, ওখানে গাড়িটা দাঁড় করিয়েছে। আমি দেখলাম যে প্রফেসর শঙ্কুর মতো একজন হাঁটতে হাঁটতে আসছেন। তারপরে সলিলদার সঙ্গে পরিচয় হলো, বিষ্ণু বসুর সঙ্গে পরিচয় হলো, মানে আমাদের প্রাক্তন বাবা। এই তো ওরা তিনজন আমার ওই রাত্রিটা আমাদের বাড়িতে ছিলেন। আচ্ছা। এবার ওই তিনজনের আড্ডা হচ্ছে ভোর পর্যন্ত, এবং সেটা হচ্ছে থিয়েটার নিয়ে। ওই একটা রাত আমাকে অনেক কিছু পাল্টে দিয়েছিল। আমার মনে হয়েছিল যে যদি জীবনে কিছু করতে হয় থিয়েটারটাই করতে হবে। আর সলিলদাও ওই আমাকে যাওয়ার সময় বলে গেলেন, আমার বইপত্র দেখলেন, কি বই পড়ছি খুঁটিয়ে দেখলেন, বলো তুই মিউজিক ভালোবাসিস তো এইটার পাশ্চাত্যের এই বইটা, মিউজিকটা নিয়ে এই বইটা পড়, ওই বইটা না পড়ে এই বইটা আগে পড়, এই বইটা পরে পড়িস। এই যে একটা গাইডেন্সের স্পেসে চলে গেলাম, এইটা আমাকে ওই আরেকটা জায়গায় আমাকে একটু এগিয়ে নিল, যে আমি এবার একটা প্রপার গাইডেন্স পেতে শুরু করলাম, যে আমি কি পড়বো, আমি কি জানবো। থিয়েটারটা শুধু যে করা নয়, থিয়েটারটার সঙ্গে সঙ্গে যে আরো অনেকটা কিছু জিনিস মাথার মধ্যে কাজ করে, সেইগুলো সেই পৃথিবীকে দেখার চোখটা আস্তে আস্তে খুলতে শুরু করলো। এবং এর জন্য আমি সলিল বন্দ্যোপাধ্যায়ের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। এই করতে করতে তারপরে একটা সময়
ব্রাত্যর সঙ্গে পরিচয়, ব্রাত্য বসুর সঙ্গে পরিচয়, লাল মানে আমাদের সুমনের সঙ্গে পরিচয়, সে পরিচয় মানে ও লালের সঙ্গে পরিচয় অরুণবাবুর ইন্টারভিউ করতে গিয়ে আচ্ছা, বিশ্ববাবুর কাছে যাওয়ার পর বিশ্ববাবু বাবু বলে ডেকে আনলেন ব্রাত্যকে, এই হচ্ছে ছেলে। এই করতে করতে আমাদের মধ্যে একটা বন্ধুত্বও তৈরি হলো। তো ওরাও একটু উস্কালো, মানে ইনফ্যাক্ট ব্রাত্যই বেশি উস্কে ছিল আমাকে, যে তুই কলকাতায় চলে আয়, তুই যে থিয়েটার নিয়ে ভাবিস সেটা ওখানে থাকলে হবে না, তুই কলকাতায় চলে আয়। তো এরপরে আস্তে আস্তে আপনি গোবরডাঙ্গা থেকে মানে গোবরডাঙ্গা থেকে কলকাতায় এলেন কোন সময়, মানে নিয়মিত আসতে শুরু করলেন? নিয়মিত আসছি আমি 87-88 সাল থেকে নিয়মিত আসছি। আমি পার্মানেন্টলি কলকাতায় চলে এলাম 92 সালে। 92 সালে, আচ্ছা। ততদিনে ঠিক করা হয়ে গিয়েছে যে থিয়েটার করব। হ্যাঁ, মানে থিয়েটারটা করতে হবে। এবার এইটুকু আবার এটাও বুঝতে মানে পারছি কি করব কি না করব কিছু জানা নেই তখনও পর্যন্ত, নাকি না মোটামুটি একটা পরিকল্পনা আছে? একটা পরিকল্পনা তখন তৈরি হয়েছিল যে যেরকম ভাবে কানাইলাররা কাজ করছেন সেই রকম একটা স্ট্রাকচার যদি আমাদের এখানে তৈরি করা যায়। আমরা তখন একটা ক্যালকাটা রেপার্টরি থিয়েটার বলে একটা থিয়েটারের কথাও ভেবেছিলাম, সেগুলো একটা ম্যাচিওর করেনি। কিন্তু এটা বুঝতে পারছিলাম যে একটা নতুন ভাবে একটা কিছু দেখতে হবে, কারণ লালও তখন বিদেশ থেকে ফিরে এসেছে, ও কোরিওলানাস বলে একটা নাটক করেছিল, অসম্ভব ভালো একটা থিয়েটার। তো ওরও একটা থিয়েট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ এক্সপ্লোর করার চেষ্টা হচ্ছে, ব্রাত্য আর এক রকম ভাবে দেখার চেষ্টা করছে। তখন এই জায়গাটায় হয়তো সবকিছু জানি না বা বুঝিনি, কিন্তু কোথাও একটা মনে হচ্ছিল যে নিজের একটা কাজ করলে কেমন হয়। তো আবার এটা বুঝতে পারছি যে এই থিয়েটারটা আমাকে পেট মানে ভরানোর টাকা দেবে না, তাহলে আমাকে একটা অন্য কিছু করতে হবে। এই তখন স্কুলের চাকরিটা করা, এবং শ্যামনগরে তখন আমি একটা স্কুলে চাকরি পেলাম এবং কলকাতায় চলে এলাম এই 92। এবং ওই সময় থেকে আমার ওই স্কুল পড়ানো আর থিয়েটার এইটা আমি প্যারালালি রান করিয়েছি 2010 সাল পর্যন্ত, করে ব্যর্থ হয়ে পুরোপুরি আমি ওই একটা নৌকা, দুটো নৌকা থেকে একটা নৌকায়, ওটা ওই ডুবন্ত নৌকাই, ওই ডুবন্ত নৌকাতেই আর কি এসে ভিড়েছি আর কি। হ্যাঁ, তো কলকাতায় আসার পর কলকাতায় প্রথম একদম কলকাতা বেস্ট প্রথম থিয়েটার কি করলেন এখানে? কলকাতায় এসে প্রথম থিয়েটার করা সলিলদার সঙ্গে। আচ্ছা, তখনও আপনি নির্দেশনা দিচ্ছেন? না না, তখনও নির্দেশনা স্পেস আমি আসিনি। সলিলদার সঙ্গে থিয়েটার করলাম, ব্রাত্যর সঙ্গে থিয়েটার করলাম, মানে গণকৃষ্টিতে মান্যবর ভুল করছেন বলে এক নাটক করতো, সেখানে বিষ্ণু বসুর লেখা রেজিনাল রোজের 12 এঙ্গ্রি ম্যান, ওখানে অভিনয় করছি। সলিলদার সঙ্গে একটা সময় নিয়মিত করতাম, কিন্তু দূরত্বের কারণে পারলাম না। তখন খেলাঘর হচ্ছে সলিলদার ওখানে, আমি ব্যাক স্টেজটা সামলাতাম। তো এটা এই ওই ফেজটাতে এটা তখন কোন একটা নির্দিষ্ট দলে নয়। তারপরে আমাদের এক বন্ধু অমিত কান্তি ঘোষ এখন যাত্রা করে ইয়েতে, নাট্য কোম্পানিতে ছিল এক সময়, ভালো অভিনেতা। সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাপির সঙ্গে পরিচয় হচ্ছে, বাপি আবার আমার সেই মানে অন্য দিক থেকে আত্মীয় বটে। তো ওরা ওখানে আরেকটা নাটক করলাম দ্বিচারিণী বলে, সেটা অশোক বসু বলে যে নাটককার, তার লেখা। মানে বিভিন্ন জায়গায় ইয়ে ঘুরছে। এবং সংস্কৃতি নাটকের পত্রিকাটা ইন্টারেস্টিংলি 93-তে আমি তৈরি করলাম, আমাদের এক বন্ধু ছিল সৌরভ সঙ্গে, আমরা কেয়া চক্রবর্তী সংখ্যা করলাম। আচ্ছা, এই সংস্কৃতির জন্মটা ওই 93-তেই হয়ে গেল, পত্রিকা দিয়ে সংস্কৃতির জন্ম। একদম তাই, থিয়েটার করার জায়গা থেকে নয়। হ্যাঁ, কারণ আমি শিল্পায়ন নাট্য পত্রিকা, গোবরডাঙ্গা, তারপরে সংস্কৃতি, এখানে এসে আমার টাকা লাগবে। তাহলে থিয়েটার করতে গেলে আমি এইটুকু বুঝেছিলাম যে একটা টাকা লাগে আর কিছু মানুষ লাগবে, এবং আমাকে ওইটা করতে গেলে গোবরডাঙ্গায় যেটা করা সোজা ছিল সেটা আমি কলকাতায় এসে পারবো না। এটা অনেক বেশি ক্রাউডেড, অনেক অনেক অনেক। আর এটাও বুঝতে পারছিলাম যে আমি অন্য দলে গিয়ে যে কাজ করছি, সেই দলের পেরিফেরিতে আমি যে থিয়েটারটার কথা ভাবছি সেই থিয়েটারটাও করতে পারবো না। তাহলে আমাকে নিজের স্পেস তৈরি করতে হবে, কিন্তু সেটা আমি একদিনে পারবো না। তো কিন্তু আমার ওই সংস্কৃতি নাটকের পত্রিকাটা, কেয়া চক্রবর্তীর সংখ্যাটা, এবং এই কেয়া চক্রবর্তীর সংখ্যাটা আমাকে একটা বিশাল পরিচিতি তৈরি করলো সংস্কৃতির জায়গা থেকে, থিয়েটারের সিরিয়াস কাজের জায়গা থেকে। প্রমা সুরজিৎ ঘোষ তখন ছিলেন, উনি আমাকে প্রভূত সাহায্য করেছিলেন সেই সময়টায়। এই করতে করতে একটা সময় এরকম করে 3-4 বছর চলে গেল। আমি অন্য দলে অভিনয় করতে করতে আমার আরেক বন্ধুর সঙ্গে, বাসুদেব চক্রবর্তী, ও আমার সঙ্গে পড়াতো এক স্কুলে, ওর বউ রাখি ঘোষ, ও তখন ইয়েতে কাজ করতো, অভিনয় করতো উষাদির দলে, রঙ্গকর্মীতে। এবার উষাদির ওইখানে গিয়ে পরিচয় হলো ওর সঙ্গে।
তো ও বললো যে আমি আরেকটা আমি থিয়েটার করার কথা ভাবছি। থিয়েটার ক্যানভাস বলে একটা দল তৈরি করলো, সেটা কলকাতাতেই। বললো তুমি আমার সঙ্গে ডিরেক্ট করো। এই কলকাতায় এসে প্রথম যৌথ নির্দেশনা কাজ করলাম হচ্ছে ওই নাটকটাতে, অগ্নিবর্ষিতে। সেটা ওই আমাদের ওটা বোধহয় হলো হচ্ছে 99-93 নাগাদ। 99 সাল। হ্যাঁ, ওই প্রথম ডিরেকশনের কাজ। আচ্ছা, তখন থেকে এই যে গ্রুপ থিয়েটারের শুরু হওয়ায়, আইপিটিএ পরবর্তী সময় গ্রুপ থিয়েটার শুরু হওয়ায়, গ্রুপ থিয়েটারের একটা দীর্ঘ যাত্রার পর সেই সময়টা থেকে আস্তে আস্তে থিয়েটারের ভাষাটা বেশ কয়েকজন তরুণ নির্দেশক, মানে আপনাদের সমসাময়িক যে তরুণ নির্দেশক আস্তে আস্তে বদলাতে শুরু করছেন, বদলে দিচ্ছেন। আপনি তখন কিভাবে দেখছিলেন যে এই চেঞ্জটা, এই যে যেখানে তিস্তাপাড়ের বৃত্তান্ত কত সালে হয়েছে? তিস্তাপাড়ের বৃত্তান্ত হয়েছে ওই 99-2000। হ্যাঁ, এই যে সময়টায় বেশ কয়েকজন আত্মপ্রকাশ করছেন যাদের খুব ইন্টারেস্টিং লাগছে, যাদের কাজকর্ম। এই পরিবর্তনটা আপনি মফস্বল থেকে কলকাতা শহরে এসে কিরম ভাবে দেখলেন? মানে মফস্বলে যে থিয়েটারটা প্র্যাকটিস করছিলেন, যেভাবে রিহার্সাল হচ্ছিল, যেভাবে নাটক বাছা হচ্ছিল, শো হচ্ছিল, কলকাতায় এসে এটা কিছুটা বদলে গেল, কিছুটা ধরন কিছুটা পাল্টালো। এই পাল্টানোটা কিরম ভাবে দেখলেন সেই সময়টাতে? প্রথম কথা হচ্ছে যে আমি দেখলাম যে কলকাতা থিয়েটারটা একটু, আমরা মফস্বলে থিয়েটার করতাম খুব গরিবের থিয়েটার। মানে আমাদেরকে আগে ওই আধ ঘন্টার 15 মিনিটের মধ্যে আমাকে মঞ্চ বানিয়ে ফেলতে হচ্ছে, কারণ তার আগে একটা দল নাটক করে যাচ্ছে। ফলে কম্পিটিশন মঞ্চ করার আমার অভিজ্ঞতার কারণে আমি কলকাতা থিয়েটারে এসে দেখলাম যে আরে এটা তো ল্যাভিশলি কাজ করা যায়, অনেকটা সময় পাওয়া যাচ্ছে, অনেক কিছু টাকা পয়সা আছে। কিন্তু আবার এটাও বুঝতে পারছিলাম যে কন্টেন্টের জায়গা থেকে বাংলা থিয়েটারের ওই সময়টা যদি আমরা দেখি, তো কন্টেন্টটা আবার সে অর্থে খুব একটা স্ট্রং কন্টেন্ট হচ্ছে না। তার কারণ তখন মানে অলরেডি একটা মানে ফিক্সড একটা রাজনৈতিক দলের দীর্ঘদিনের পথ চলা হয়ে গেছে, এবং পাওয়ার কোরাপস, অ্যাবসলিউট পাওয়ার কোরাপস, অ্যাবসলিউটলির যে জায়গাটা থাকে সেটা আস্তে আস্তে এই করাপশনটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু ওই কথাগুলো থিয়েটারে আসছে না, এবং যেটা বলা উচিত বলে মনে হচ্ছে, সেটা একটা বোঝাপড়ার জায়গা থেকেও তখন বোধহয় রাজনৈতিক একটা মানে বলবো না, একটু সাবধানে থাকি, এরকম একটা জায়গা থেকেও বোধহয় কিছুটা হয়েছিল। বলবো না মানে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু বেশিরভাগ থিয়েটার দল বামপন্থী, মানে ডানপন্থী থিয়েটার দল তো ছিল না, সবাই বামপন্থী থিয়েটার দল। তো ওই চোখের মনির মতো রক্ষা করার যে ব্যাপারটা ছিল, তো সেই জায়গায় তখন তো বলাটা যেত না। তো সেইখানেও সেটা একটা কন্টেন্টের একটা সমস্যা, সেটা সামাজিক রাজনৈতিক প্রেক্ষিত তার একটা ছিল। আর একটা ছিল যেটা হচ্ছে যে বারবার মনে হচ্ছিল যে সময়টা দ্রুত পাল্টাচ্ছে তখন। এবার ওই বিশ্বায়ন হলো, গ্লোবালাইজেশনের একটা বড় স্পেস তৈরি হচ্ছে। আমরা আস্তে আস্তে বুঝতে পারছি যে সারা পৃথিবীটা আমাদের প্রায় হাতের নাগালে আসতে পারবে। আমি দেখতে পাচ্ছি যে সারা পৃথিবী জুড়ে কি কি কাজকর্ম হচ্ছে। সেইখানে আমার মনে হয়েছিল যে বাংলা থিয়েটারের যে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটার কিছুটা পিছিয়ে রয়েছে কোথাও। তো সেইটা কিভাবে কি এক্সপ্লোর করা যায় তারও একটা চিন্তা মাথার মধ্যে ঘুরছিল। তো এই ফেজটা সেজন্য আমার কাছে গুরুত্বপূর্ণ যে আমি চারপাশের নাটক দেখছি এবং বোঝার চেষ্টা করছি, এবং একই সঙ্গে নিজে কি করতে পারবো না পারবো সে সম্পর্কে একটা ধারণা তৈরি করছি, এবং এটা বোঝার চেষ্টা করছি যে আমার থিয়েটারটাকে এমন একটা থিয়েটার করতে হবে যে থিয়েটারটার মধ্যে অন্তত ওই ইয়ে থাকবে না, মানে গ্যাঞ্জে থাকতে পারে, কিন্তু সেটার মধ্যে অর্থনৈতিক এমন একটা জায়গার মধ্যে নিজেকে নিয়ে যাব না যেটা আমি ভবিষ্যতে আবার থিয়েটারটা না মানে আর করতে পারলাম না, সেরকম না হয়। আপনি প্রথম নির্দেশনা সংস্কৃতির প্রথম প্রযোজনার কথাটা যদি একটু বলেন, মানে সংস্কৃতি তৈরি হলো কত সালে? ওই পত্রিকার সেটা 93-তেই তৈরি হয়ে গেছে। তারপর আমরা 99 আমরা করলাম প্রতিনিধি, প্রথম নাটক। আচ্ছা, সেটা দেবাশিস মজুমদারের লেখা, এবং সেটা আমরা যদি খেয়াল করে দেখি প্রথম থেকেই আমার যেটা ছিল যে এই সময়ের সঙ্গে এটা এনকাউন্টার করা। প্রতিনিধি দেবাশিস মজুমদারের লেখা যে নাটকটা, সেটা হচ্ছে পূর্ব ইউরোপে কমিউনিজমের পতনের উপরে। আচ্ছা, তো এবার তখন অলরেডি পূর্ব ইউরোপে জাস্ট কমিউনিজমের পতনটা হয়েছে, এবং সেখান থেকে আমাদের নাটকের যে প্রোটাগনিস্ট সে ফিরে আসছে, সে ওখানে চাকরি করতো রোমানিয়া থেকে তার বউ এবং মেয়েকে নিয়ে ফিরে আসছে। তার বাবা এখানে বামপন্থী ছিলেন আজীবন, তার ছোট ভাই নকশাল করতো, এরকম একটা ফ্যামিলি, সে ফ্যামিলিতে ফিরে আসছে, এবং তার কোথাও স্বপ্ন ভঙ্গ হয়েছে।
এই স্বপ্নভঙ্গ এবং এই বাংলার ওয়েস্ট বেঙ্গলের প্রেক্ষিতে স্বপ্ন আদৌ দেখা যায় কিনা, পুরনো মূল্যবোধ, সেইটার একটা খুব ইন্টারেস্টিং স্ক্রিপ্ট। ওইটা প্রথম প্রতিনিধিটা আমাদের ফার্স্ট নাটক আমার ডিরেকশনে এখানে। তারপরে উইঙ্কেল টুইঙ্কেল। তারপরে উইঙ্কেল টুইঙ্কেল। আমি উইঙ্কেল টুইঙ্কেলটা একটা মাইলস্টোন হয়ে আছে আমাদের বাংলা থিয়েটারের ক্ষেত্রে। তো আমি এটা জিজ্ঞেস করবো যে এই যে ধারণাটা এলো যে এরকম একজন রিক ভ্যান উইঙ্কেলের মতন একজন একটা সময়ের পর বেঁচে উঠবেন এবং তিনি সেই সময়টাকে তার মূল্যবোধ, তার ফেলে আসা সময়টাকে নিয়ে দেখবেন, এটা দৃশ্যায়নের ক্ষেত্রে আমি দেখেছি পেছনে একটা দৃশ্যপট ব্যবহার করা হতো এবং শেষে ওই চাদরটা এরকম বড় করে দেবশঙ্কর হেঁটে পেছন দিকে চলে যেতেন এবং সম্ভবত কারারই লৌহ কপাট শেষে বাজত। তো আমি বলছি যে এই যে দৃশ্যপটটা, আপনি খুব ইন্টারেস্টিং একটা গল্প বলেছিলেন যখন কলকাতার শহরের দৃশ্যপটের এই নাটকটাকে যখন আপনি প্লেস করছেন তখন এটা তৈরি করার ক্ষেত্রে এইটা যদি একটু বলেন, মানে এইটা সকলের ক্ষেত্রে জানা যায়, এই দৃশ্যপটটা কিভাবে তৈরি হলো আপনার মাথায়? এটার প্রথম আমরা যখন এইটা উইঙ্কেল টুইঙ্কেল আমার একমাত্র নাটক যে নাটকে সেটার মডেলটা আগে হয়েছিল। আচ্ছা, তারপর থেকে নিজেকে পাল্টে ফেলি পুরোটা। আচ্ছা, তো সেটের মডেলটা সঞ্চয়ন করে। এবার সঞ্চয়নকে আমি বলেছিলাম যেটা যে এই পুরো যে টাইম ফ্রেমটা রয়েছে আমাদের মধ্যে, কোথাও একটা ফ্রোজেন টাইম, মানে এই সময়টার মধ্যে একটা কোথাও ওই বলে না আপনার এটা আপনার এখন শীত করছে না? হ্যাঁ শীত করছে। তো এই যে ঠান্ডা, এই যে কোল্ড, এই যে শৈত্য, এই যে একটা ফ্রোজেন টাইম যেখানে আর কিছু হওয়ার নেই, সেই স্পেসটার মধ্যে কোথাও অতীত আছে। হ্যাঁ, এবং সে অতীতটা কোথাও আছে কিন্তু সেটা খুব ভিজুয়ালি আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তার কিছু মেটাফর রয়েছে, তার কিছু অংশ লুকিয়ে আছে। যেমন ওর মধ্যেই একটা মানুষের ওই যে মারা গেলে মানুষের যে চারপাশে লাইন টেনে দেওয়া হয় বডির পাশে, ওইটার একটা অংশ রয়েছে। কোথাও কোথাও একটা পুরনো ওই একটা রাস্তার একটা অনুষঙ্গ রয়েছে, একটা পুরনো উত্তর কলকাতার গলির অনুষঙ্গ রয়েছে, মানে শহরটাকে যেন দেখা যাচ্ছে, একটা ল্যান্ডস্কেপের মতো করে সঞ্চয়ন তখন তৈরি করে। এবং শুধু পেছনটা নয়, আমরা একদম প্রথম সমস্ত উইংগুলো ঢেকে দেওয়া হতো, এবং উইংগুলো থেকেও মানে ওপরেও ঝুলে নেমে যেত, মানে স্পেসটা কোথাও ঝুলন্তও রয়েছে, মানে স্পেসটা ফাঁপা, স্পেসটা মধ্যে কিছু ইয়ে নেই, মানে সলিড নয় স্পেসটা হলোনেস আছে, টাইমের যে হলোনেস আছে এটা স্পেসেরও হলোনেস আছে। এইটা করা হলো এবং সেটাকে লিড করে দেখা হলো। এটা আমার প্রথম একটা বড় কাজ, এবং সেটা করতে করতে যাওয়া, মানে এটা এমন নয় যে এই যে তুমি শ্যাডোটার কথা বললে, ওটা প্রথমেও একটা শ্যাডো হয়। দেবশঙ্কর প্রথম যখন ওঠে তখন সেটাও অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, মানে যে ডিজাইনটা অনেক সময় হয় না, অ্যাক্সিডেন্টালিও হয়। তো ওই ডিজাইন অ্যাক্সিডেন্টালি আমি তারপর থেকে আমি ঠিক করেছিলাম যে যা হবে স্পেস যা দেবে সেটা নিয়েই কাজ করবো। তো ওইখানে নিচে একটা ফ্লোরে একটা আলো পড়েছিল, উঠে দাঁড়িয়েছে, শ্যাডোটা হয়েছে, ও ভুল করে একটা অন্য আলো চালিয়েছে, ওই ফ্লোরে আলোটা জ্বলে উঠেছে আর দেবশঙ্কর উঠে দাঁড়িয়েছে, এই শ্যাডোটা তৈরি হলো। তখন বললো না এটাই আলো। তো এইরকম ভাবে আর কি হয়েছে। এবং এই নাটকটা করতে গিয়ে সেই সময় রাজনৈতিক প্রেক্ষিতে নানা রকম বিতর্ক হয়েছে এবং আক্রমণের মুখেও পড়তে হয়েছে। হ্যাঁ, কিন্তু পড়তে তো হবেই, সেটা তো জেনেই করা। এবং সেইটা করেও কিন্তু আপনারা চালিয়ে গিয়েছেন, সেই লড়াইটা চালিয়ে গিয়েছেন। তো উইঙ্কেল টুইঙ্কেলকে এখন যখন আপনি একটা দূরত্ব থেকে দেখেন সেই সময়টার প্রেক্ষিতে, এবং অনেক দিন হয়েছে উইঙ্কেল টুইঙ্কেল, বহুদিন অভিনয় হয়েছে এবং শেষ অবধি যখনই অভিনয় হতো হল ভরে যেত। এখন যখন এতটা দূরত্বে গিয়ে দেখেন, এখন কি মনে, আমি আস্তে আস্তেই আজকে এই সাক্ষাৎকারটা নেওয়ার সময় আস্তে আস্তে আমি ভাবছিলাম যে আচ্ছা যদি এখন উইঙ্কেল টুইঙ্কেল হয়, এখন রজত দত্তের অনেকটা বয়স বেড়ে গেছে, দেবশঙ্কর হালদারের বয়স অনেক বেড়ে গেছে, আপনার কি মনে হয় যে এই ধরনের কাজ আবার রিক্রিয়েট করা যায়, আবার করা যায়? আমি জানি না, মানে হয়তো যায়, সেটা আবার নতুন করে তাহলে লিখতে হবে, ভাবতে হবে। যদি আবার যদি দেবশঙ্কর যাওয়া হারিয়ে গেছিল, আবার যদি ফিরে আসে, সব্যসাচী যদি আবার ফিরে আসে, এবং সময়টা আবার এই সময় চলে এসছে, তখন আবার ওই সময় থেকে আবার এই সময়, হ্যাঁ করা যেতেই পারে, সেটা হতেই পারে। হ্যাঁ, তো এই উইঙ্কেল টুইঙ্কেলের একটা সাফল্যের পর উইঙ্কেল টুইঙ্কেল বহু মানুষ দেখলেন, প্রশংসা করলেন, তারপর থেকে তুমি থিয়েটারটাকে
নিয়ে যেভাবে এগোলে, যে পরিকল্পনাটা করলে তারপরে, সেইটা আমি একটু শুনবো। যে মানে উইঙ্কেল টুইঙ্কেল বললে যে উইঙ্কেল টুইঙ্কেল যে রেগুলার যে প্রসেসটা, মেকিং প্রসেসটা, সেই মেকিং প্রসেসটা আর কোথাও রিপিট করনি তারপরে। না, তো তারপরে কিভাবে এগোলে, কিভাবে প্ল্যান করলে তোমার থিয়েটারের জার্নিটা? ব্যাপারটা হচ্ছে যে উইঙ্কেল টুইঙ্কেলের পরে তো আমার তো সে অর্থে দল ছিল না, দলটা আস্তে আস্তে এবার ফর্ম হচ্ছে, আস্তে আস্তে ফরমেশনের দিকে যাচ্ছে। তো উইঙ্কেল টুইঙ্কেলের পরে আমরা যে নাটকটা করি ফ্যাতাড়ু, এবার ফ্যাতাড়ু আমাদের তখন আমাদের দল একটি ছেলে এসেছিল রাজর্ষি দিয়ে, ওই ফ্যাতাড়ু বোম্বাচাক থেকে গল্পগুলো থেকে একজোট করে একটা আমাকে শোনায়। তখন আমার শুনে মনে হয়েছিল যে এটা মানে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে যে একটু বড় করে ভাববো ইত্যাদি কথা হয়েছিল। যে এটা তখন লালের সাথেও কথা হলো যে আমরা সরকারিনা যদি নিই, সরকারিনাতে এরিনা থিয়েটারে ওটার কাজ করব, উপরে উড়বে ফ্যাতাড়ুরা, পুরো এরিনা স্টেজ, সেটা আবার রিভলভিং নিচে নেমে যায়, এরকম একটা ভাবনা। এবং আমি রিহার্সালও শুরু করলাম ফ্যাতাড়ু। তারপরে সেটা এবং আমি এবং লাল দুজনে মিলে, তখন শ্যামানন্দ জালানজি বেঁচে, ওনাকে গিয়ে রিকোয়েস্ট করলাম যে এরকম আপনি একটা করে দিন, ড্রাফট করে দিন। তখন এই আমাদের সরকারিটাকে আমরা যদি নিতে পারি, অমরবাবুর সাথে কথা হলো সরকারিনার, অমরবাবু ইনিশিয়ালি রাজি হলেন। আমরা যেদিনকে ফাইনালি ড্রাফট আউট করে সইটই করার জন্য অমরবাবুকে নিয়ে শ্যামজির কাছে গেলাম, সেদিনকে উনি বললেন যে ঠিক আছে, একটা দিন লাল করবে। আমাদের কথা ছিল যে কাঙাল মালসাট আর ফ্যাতাড়ু পরপর হবে, লাল কাঙাল মালসাট করবো, আমি ফ্যাতাড়ু করবো। তারপরে উনি বললেন যে আমাদের তার মাঝখানে ওনার ওই কিছু নাটক ওখানে হতো, সেই নাটকগুলো হবে, যে নাটকগুলো একটু ওই মিসরা অভিনয় করতেন, মিস জেটেন আসতেন। তো সেইটাতে আমরা রাজি হলাম না, কারণ তখন ওই স্পেসটাকেও তো আমাদের নতুন করে তো বিল্ড করতে হবে। তো সেইটার হয়ে উঠলো না, আমাকে তো কিন্তু ফ্যাতাড়ুটা করতেই হবে। তো ইনিশিয়ালি কথা ছিল যে লাল বলেছিল আমি তো স্যার ডিজাইনটা করে দেবো, তো লাল তারপরে চলে গেল বাইরে। তখন আমি দেখলাম যে তাহলে আমাকে পুরোটা করতে হবে। এবার পুরোটাই একদম মানে ইয়ে থেকে করা, মানে কিছু নেই আমাদের। কাশী বিশ্বনাথে রিহার্সাল করতাম তখন, তো কাশী বিশ্বনাথে গিয়ে দেখলাম যে এরকম কিছু স্ট্রেচার পড়ে আছে। তো আমি ধরেন যে ওই স্ট্রেচার গুলোকে নিয়ে দেখি ওড়ানো যায় কিনা, মানে এরকম ভাবে বেসিক যে আমার নেই। এই তখন থেকেই আমার একটা জায়গা হলো যে মিনিমালিস্টিক। এটা তো তোমার প্র্যাকটিস। হ্যাঁ, মানে মিনিমাল, কিন্তু সেটা উইঙ্কেল টুইঙ্কেল ছিল না। আচ্ছা, স্টার্টেড ফ্রম ফ্যাতাড়ু। আচ্ছা, মিনিমালিস্টিক করো, একটা জিনিসকে কতবার ব্যবহার করতে পারো, মানে ইউজ এন্ড রিউজ, আর মিনিমালিস্টিক, আর বাকিটুকু কল্পনা দর্শকের উপরে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে দেখো তুমি কতটা মিনিমাল ভাবে ডিজাইন করতে পারো এবং সেটা পোর্টেবল করো। এই মানে কাস্টিংটা ঠিক হলো কি করে? মানে ফ্যাতাড়ুর কাস্টিংও তো ইন্টারেস্টিং। ফ্যাতাড়ু কাস্টিং ইন্টারেস্টিং, মানে তখন আমি প্রথম তো স্বপন দার সঙ্গে কথা হয়েছিল আমার। তো স্বপন দা আমার চিরকালের প্রিয় অভিনেতা। দেবরঞ্জন নাগের সঙ্গে কথা, কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না। দেবরঞ্জন নাগ তো ডিএস করতো, আর কিছুতে আমি পুরন্দর ভাট খুঁজে পাচ্ছি। তখন আমাকে রনি একদিন বললো, মানে রজতাভ দত্ত একদিন বললো যে একটা ছেলে আছে, ও এরকম একটা সিরিয়াল করে, মেজবাড়ির চাকর, তো ওই রুদ্রনীল বলে একটি ছেলে আছে, ওকে ভাবতে পারো। আমি বললাম তাহলে পাঠাও একদিন আমার কাছে। তো এলো, আমি বললাম দেখো তাহলে কিন্তু আমি এই 2 মাস রিহার্সাল করবো, 2 মাস তুমি কিন্তু অন্য কোনো কাজ করতে পারবে না। তো বললো যে আমি করবো। আচ্ছা, তো ওইটাই, ওই রুদ্র তখন একটা ওই সেই জেদটা ছিল, ও সব ছেড়ে ছুড়ে দিয়ে ও 2 মাস থিয়েটারটা করলো। এবং তারপরে যেটা হলো যে ফিল্মের অফার পেতে শুরু করলো। ও তারপরে ওর জীবনটা পুরোটাই একদম ওখান থেকে বেরিয়ে। এবং চন্দ্রবিন্দু একটা গান লিখেছিল। চন্দ্রবিন্দু একটা গান নয়, মিউজিকটাই পুরো চন্দ্রবিন্দু, পুরোটাই চন্দ্রবিন্দু। শুরুর গানটা, ওই গানটা কিন্তু ওদের অ্যালবামেও আছে। ওটা কি নাটক উপলক্ষেই লেখা? নাটক উপলক্ষেই লেখা, নাটক উপলক্ষেই লেখা। এবং ওটা চন্দ্রীরের লেখা না উপলের লেখা, এই মুহূর্তে ভুলে গেছি। কিন্তু সবাই মিলে চন্দ্রীর উপল টুপল সবাই মিলে এসে ওটা একটা কার্নিভালিস্টিক ওয়েতে তৈরি, মানে ভেতরে তৈরিও একটু কার্নিভালিস্টিক। এবং সত্যি নবারুণ ভট্টাচার্যের টেক্সট পড়ে একটু ডিফিকাল্টি লাগে সেটার ভিজুয়ালাইজেশন করা, এবং ভীষণ ফ্যাতাড়ুর মতো, কারণ ওরা টোরা নানা রকম কিছু আছে, কোনো কিছু ফিনেস রাখিনি। মানে আমাদের প্রোডাকশনটার মধ্যে যেটা ছিল যে একটু অগোছালো পুরো জিনিসটার মধ্যে। আমি খুব একটা ফিনেস দরকার নেই, ওটা একটু অগোছালো থাক। ফ্যাতাড়ুরা তো গোছালো না, ফ্যাতাড়ুর যে থিয়েটারটা হবে সেটা খুব একটা গোছানো নয়, সেটা আগে আলো কেটে যেতে পারে, কি একটু সেট পড়ে যেতে পারে, এটা নিয়ে খুব ঘাবড়িও না কেউ। মানে ফ্যাতাড়ুরা একটু পাপেটেও উঠতে পারে, আবার ফ্যাতাড়ুরা এমনি ফ্যাতফ্যাত শাহি শাহি করে উঠতে পারে, হোয়াট এভার ইট মে বি।
তো সেই মজাটা আমরা সবাই মিলে করেছি, ফলে মিউজিকেও ওরাও ওই মজাটা পেয়েছিল এবং নিজেরাই কিছু এসে আমাদের পুরো রিহার্সালে চলে আসতো, এসে ওখানে চিৎকার চাইমিচি করে গান টান হতো। এবং শুধু তাই নয়, আমি দেখেছি সেই সময় অন্য যারা একঝাঁক অন্য নতুন ছেলে মেয়েরাও তারাও চলে এসেছিল। পিলু একদিন হঠাৎ করে রিহার্সাল দেখতে চলে এলো। আচ্ছা। পিলু মারা গেছে, পিলু ভট্টাচার্য। পিলু বললো যে আইসটাকে ঝুমঝুমটা করে দে না, মানে সবাই এই স্পেসটার মধ্যে ঢুকে পড়ছে। তো তারপর রিয়াকশন কেমন পেলে শো এর পর? আমি ভেবেছিলাম যে এটা মানে আমাকে অনেকে বারণ করেছিল আচ্ছা। যে তুমি উইঙ্কেল টুইঙ্কেল করেছো। আমি নাম করছি না, আমাদের এই সময়কার একজন মানে আমাদের সিনিয়র একজন, তিনি বলেছিলেন যে তুমি একটা পলিটিক্যাল দর্শক পেয়েছো যারা রাজনৈতিক থিয়েটার করে, তুমি ফ্যাতারু করতে গিয়েও না, ফ্যাতারু কিন্তু তোমার পতনের কারণ হবে। আচ্ছা। কেননা তুমি এত গালাগালি রয়েছে ফ্যাতারুর মধ্যে, এই রয়েছে, এইগুলো নেবে না বাঙালি দর্শক, আমি বলছি নেবে না। তো আমি বললাম যে এটা আর হলে, ফলে প্রথম শো আমি জানি ওটা শেষ, আর ওটার পর আর কিছু হবে না। কিন্তু অদ্ভুত ভাবে ফার্স্ট শো রিয়াকশন দেখে আমি চমকে গেছিলাম। আচ্ছা। আর সত্যি আমরা সবাই চমকে গেছিলাম। আমি ভেবেছিলাম যে এটা বোধহয় রিয়েল নয়, রিয়েল নয়, এটা কিছু করছে। তারপরে দেখলাম সত্যি ফ্যাতারুটা উঠতে আরম্ভ করলো এবং আমরা অনেকগুলো পর পর নবারুণদা দেখেছি। নবারুণদা তো রিহার্সাল থেকে দেখতেন, হ্যাঁ, নবরন্দা রিহার্সাল থেকে দেখতেন, আর নবরন্দা খুব উত্তেজিত থাকতেন। দেখ আমি থিয়েটার বাড়ির ছেলে, একদম, অথচ আমি এই তো ঘুরে ফিরে থিয়েটারে আবার চলে এলাম। বলে রিহার্সাল আমরা করতাম, বেশিরভাগ রিহার্সালটা করেছি এই সময় কাশী বিশ্বনাথও করেছি, আবার ইয়েতেও করতাম আমরা ওই সাউথের ওই হলটা, ওই যে আমাদের মুক্তমঞ্চ, না না ওই কি বলে যেটা আমাদের টেলিভিশন আনসার রোডের নিরঞ্জন সদন, নিরঞ্জন সদনের রিহার্সাল গুলোতে ইয়ে আসতো বাড়ির কাছে, ওখান থেকে টুকটুক করে হেঁটে চলে। শেষ ইনফ্যাক্ট এতটা ইনভলভ ছিল, শেষ হয়েছে আমাদের এটা তো ভাঙচুর হচ্ছে, তাই আমি লাস্ট ভাঙচুরের আগে এক রিহার্সাল দেখতে এসছে। আমি বলছি যে নন্দা জমছে না, এখানে পুরন্দরের একটা কবিতা চাই। তো বললো কবিতা, কি কবিতা? হলাম পুরন্দর, এই যে ও আসছে এসে এটাকে ভাঙচুর করে দিচ্ছে, কবি সম্মেলনটাকে, শ্রেষ্ঠ বাঙালিদের উৎসবটা ভাঙচুর করে দিচ্ছে, কিন্তু একটা পুরন্দর কবিতা বলে ভাঙবে না একটা? বলছিস না? বললাম হ্যাঁ, কাগজ দে। তো ওখানে বসে বসে করে ড্রপ সিন ওরা নামাবে, ওই বিখ্যাত কবিতা নবরন্দা লিখে ফেললেন, সেটা হলো, সেটা তাও এখন ইতিহাস হয়ে গেছে। তো মানে প্রথম দুটো নাটকেই এরকম মানে জনপ্রিয়তা এবং সাফল্য, তারপর যে সময়টায় আমরা ঢুকছি বাংলা থিয়েটারের ক্ষেত্রে, যে সময়টায় ঢুকছি সে সময় কিন্তু আস্তে আস্তে গ্রুপ থিয়েটারের বদলে, গ্রুপ থিয়েটারের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের বদলে আস্তে আস্তে একটা অন্য স্ট্রাকচারের দিকে যাচ্ছে সময়টা। মানে শুধু গ্রুপের ছেলে মেয়েদের নিয়ে নাটক এরকম নয়, বাইরের অভিনেতারা বিভিন্ন জায়গা থেকে এসে অভিনয় করছেন, যেটা তুমি প্রথম থেকেই তুমি করেছো। তো আমি এটা জানতে চাইবো, এটা তোমার মতামত জানতে চাইবো অভিজ্ঞতার থেকেও, যে যখন গ্রুপ থিয়েটার হয়েছিল একটা নির্দিষ্ট কিছু আদর্শ, কিছু ভাবনা চিন্তার ভিত্তিতে, সেইটা থেকে বেরিয়ে এসে যখন থিয়েটার হচ্ছে এবং সেখানে বিভিন্ন দলের ফ্রিল্যান্সার অভিনেতা, যাদের তখনও ফ্রিল্যান্সার শব্দটা আসেনি, কিন্তু ওই আর কি, মানে অন্য দলের অভিনেতা বা অন্য অভিনেতারা যারা দলের সদস্য নয় তারা কাজ করছে, এই যে কাঠামোগত দুটো পরিবর্তন, এই পরিবর্তনটা মানে কেন? কারণ তুমি ড্রিম করেছো, সেখানে তোমার দলের সদস্যরাই নিজেরা অভিনয় করছে, আবার তুমি এরকম কাজ করছো। তো তোমার কি মনে হচ্ছে, মানে কোন স্ট্রাকচারটা নিয়ে তোমার কাজ করতে সুবিধা হচ্ছে, বা কোন স্ট্রাকচারটা থাকলে ভালো? আমার বেসিক জিনিসটা হচ্ছে যেটা আমি আমার নাটকের জন্য যাকে প্রয়োজন হয় তাকে নিই। আচ্ছা, মানে আমার চারপাশে আমি দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে এই নাটকের এই চরিত্রটার জন্য এই হলে ভালো। সেটা যদি আমার দল থেকে হয়ে যায় তাহলে আমার দলের ছেলেমেয়েরা কাজ করবে, দল থেকে না হলে আমি বাইরে থেকে। মানে কোনো রেস্ট্রিকশন নেই যে দলের মধ্যে থেকেই করতে হবে? না না, আমি তার কারণে লোকে তো এন্ড অফ দ্য ডে পয়সা দিয়ে টিকিট কেটে তো নাটকটা দেখতে আসছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে আমি চাইবো তো যে আমার ভাবনাটাকে সব থেকে ভালোভাবে এক্সিকিউট করতে পারবে কে, সেই ভাবনাটাকে যে এক্সিকিউট করতে পারবে সে। তার ফলে আমি তো তুগলকে ওই রনি ছাড়া কাউকে ভাবতে পারিনি, বা সেরকম গানে আমি রনি ছাড়া কাউকে ভাবতে পারিনি। আবার যখন আন্তিগুণ হয়েছে তখন কিরণ দেবশঙ্করী হবে, বা খোকোষের স্বপন কুমার দেবশঙ্করী হবে। তার আরেকটা কারণও আছে, যদি হয় যে সব থেকে বেশি আমার কাছে বারবার ফিরে এসেছে দেবশঙ্কর। তার কারণ হচ্ছে যে আমাদের দুজনের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে। মানে আমাকে দেবশঙ্কর কোন একটা সিন করেছে, ও শেষ হলো আমার দিকে তাকালো,
আর আমি যে প্রসেসে তৈরি করি সেটা এখন আসেনি, পদ্ধতিটা কত বললে এখন তো আরো সেটা বেশি হয়। আমি তাকালাম, হয়তো ও আমার দিকে তাকালো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কেউ কিছু বলিনি, বোঝা যায়। হ্যাঁ, মানে আমি কি বলতে চেয়েছি, শুধু যদি বলি দেবশঙ্কর, ও আচ্ছা আচ্ছা, মানে দেবশঙ্কর আমাকে কিছু বলতে হয় না। আমাদের মধ্যে এতটাই ভালো একটা মানে কোঅর্ডিনেশন আছে, যেটা এক্স্যাক্টলি আমি কি চাইছি সেটা হয়। আর আমি যেহেতু অভিনেতাকে সেই ফ্রিডমটা দিই, সেই স্পেসটা দিই, তখন আমাকে দুটো লেয়ার অফ অ্যাক্টর নিয়ে কাজ করতে হয়। একটা লেয়ার অফ অ্যাক্টর যারা আমার দলে থাকতে থাকতে তৈরি হয়ে গেছে, মানে অভ্রর মতো ছিল, যারা থাকতে থাকতে এখন তারা মেজর কাস্ট করছে, সে ওর একটা 10-12 বছর একটা জার্নি রয়েছে এবং ট্রেনিংটার মধ্যে রয়েছে। আবার কেউ টিকতে চাইছে না, মানে শত সময় গেছে, আমি দেখেছি যে এখন এসেই খুব দ্রুত সাফল্য, মানে ফ্রিল্যান্সার একটা কথা বললো, আচ্ছা সেটা পরে আসবে। না, এইবার আমি তোমার মানে ডিটেলে আলোচনাটা আরো অনেক বিস্তৃত হলে হয়তো ভালো হতো, কিন্তু তবু আমাকে ছুঁয়ে যেতে হবে সমস্ত বিষয়গুলো। তুমি যেটা বললে যে ওই তৈরির প্রসেসটা, যে প্রসেসটা নিয়ে সত্যি খুব ইন্টারেস্ট আমার দীর্ঘ সময় আছে। তুমি অন্য ওয়ার্কশপে গেছো, সেখানে আমি শুনেছি তোমার কথা, অন্য জায়গায় শুনেছি, এবং তৈরির প্রসেসটা নিয়ে তোমার যে বক্তব্যটা, যে তুমি প্রথম থেকে এমন একটা স্পেসে অ্যাক্টরদের ফেলছো যেখানে তার সমস্ত মিডিয়ামগুলো সে পাচ্ছে, সে লাইট পাচ্ছে, সে সেট পাচ্ছে, সবকিছু পাচ্ছে, সেখান থেকে তার জার্নিটা শুরু হচ্ছে। যারা গ্রুপ থিয়েটার করেছেন আগে, তারা জানেন যে প্রথম দিন গিয়ে স্ক্রিপ্ট পড়তে হয়, গোল হয়ে বসে স্ক্রিপ্ট পড়তে হয়। সেই না, আমার প্রি প্রোডাকশন থাকে, হ্যাঁ প্রি প্রোডাকশন থাকে, কিন্তু আমি বলছি প্রথম দিন গিয়ে স্ক্রিপ্ট পড়তে হয়, স্ক্রিপ্টটা পড়তে 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 বাচিক তৈরি করতে হয়, মুখস্থ করতে হয়, তারপরে স্টেজে উঠে দাঁড়িয়ে কম্পোজিশন করতে হয়, তারপরে টেকনিক্যাল রিহার্সাল করতে হয়, এরকম একটা ধারণা ছিল। এবার সেইটা থেকে তুমি বেরিয়ে এলে, কেন বেরিয়ে এলে? একদম পিছনে বিজ্ঞান রয়েছে একটা, হ্যাঁ সেইটাই আমি একটু, সেটা আমি, এবং সেটা টেস্টেড, ওকে আমি করে দেখেছি যে সেটা ইট ওয়ার্কস। আচ্ছা, এটা এমন নয় যে ইটস এ থিওরি, ইটস এ প্র্যাকটিক্যাল। আচ্ছা, এবং আমি প্র্যাকটিস করছি দীর্ঘদিন ধরে। আচ্ছা, মানে উইঙ্কেল টুইঙ্কেল ফ্যাতাড়ুর পর আমি করি হচ্ছে ইয়েও যদি আমরা দেখি যে ইয়ের দেবশঙ্করের একটা মনোলগ ছিল কিন্তু অসংখ্য, তারপরে ড্রিম সূর্য পোড়া ছাই, এই করতে করতে যখন বিকেলে ভোরে সর্ষে ফুল, দেবী সর্পমস্তাও, মিনার ভাতে করা, এই একটা প্রসেসের মধ্যে দিয়ে আমি যখন এগোতে এগোতে যাচ্ছি, আমি তখন দেখছি যে আমি তখন, যেহেতু আমি কাজ করতাম সবটাই হচ্ছে কাশী বিশ্বনাথ মঞ্চে, আমি প্রথম দিন থেকে স্টেজ নিয়ে কাজ করি ওখানে পেতে ডে ওয়ান। এবং ওখানে অসংখ্য অন্য দলের নাটকের বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন সেট পড়ে থাকে, হ্যাঁ একদম, এবং পড়ে থাকতে মানে এটা ব্যবহার করেছি, ওটা ব্যবহার করেছি, ওটা ব্যবহার করেছি, একদমই। ফলে আমার সেট, আমার প্রথম সবগুলো নাটকেই প্রথম দিন থেকে কাজ করে। লাইট ওখানে কিছু ভাঙাচোরা আলো পড়ে থাকতো, পড়ে গিয়ে সেই ডিমান্ড দিয়ে আমি অল্প অল্প করে সেই আলোগুলো ফেলে আমি একটা মোটামুটি একটা স্পেস তৈরি করতাম। মিউজিক আমি গোড়া থেকেই কিছু মিউজিক আমার কাছে থাকতো, সেটা অনিন্দ্যর সঙ্গে আমরা কোঅর্ডিনেট করে গোড়া থেকেই কোন কোন মিউজিক্যাল স্পেস তৈরি হচ্ছে করতে করতে, ফলে এই প্রসেসটা আমার দীর্ঘদিন ধরে আছে। এইবার এটা যখন এটা ফাইনালি আমি যখন দেবী সর্পমস্তার পর থেকে যখন আমি কাজ শুরু করলাম, তখন আমার এক মনে হলো যে আচ্ছা থিয়েটার তো কম্পোজিটর, তাহলে আমার থিয়েটারের সমস্ত এলিমেন্ট গুলো মিলিয়ে মিশিয়ে তো আমি একটা থিয়েটার তৈরি করছি, কিন্তু এর মধ্যে অভিনেতার স্মৃতি নেই কেন? আচ্ছা, মানে অভিনেতার মেমোরিটা কি কখনোই আমার এই স্পেসের মধ্যে ঢুকবে না? সে মুখস্থ করছে বাড়িতে বসে, কি গন্ডগোলটা কি হয়? এসে বারবার তাকে আবার স্ক্রিপ্ট পড়তে হয় কেন? কেন সে ঢোকার আগেও শেষ মুহূর্তে সে পাতা উল্টায় কেন? কি হয়? সে ভুলে যায় কেন? এই করতে করতে আমি তখন দেখলাম, আমি যখন রিসার্চ ওয়ার্কটা করেছিলাম, আমার সিনিয়র ফেলোশিপটা করেছিলাম, তখন তার মধ্যে একটা বড় অংশ ছিল মেমোরি। আমার নিজের লেখাগুলো আমি আমার নিজে উল্টালাম, গিয়ে দেখলাম যে আরে একটা বড় গন্ডগোল হয়ে যাচ্ছে। সেটা একবার করে দেখি তো কি হয়। যে আমাদের যেটা হয় যে আমরা যখন কোনো জিনিস মানে পড়ি, মনের মানে পড়ার সময় ওই যে দুরকম মেমোরি আছে, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি। এবার আমি যে বলতে পারছি সেটা হচ্ছে আমার লং টার্ম মেমোরি থেকে আমি বলতে পারি, যেমন ডায়লগগুলো, আর শর্ট টার্ম মেমোরিটা সারা কিছুক্ষণের জন্য। ডায়লগটা কখনোই শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে পৌঁছচ্ছে না, ফলে আমি ভুলে যাচ্ছি বারবার। আচ্ছা, ফরগটেন একটা স্পেস তৈরি হচ্ছে কেন? বিজ্ঞান যেটা, সেটা খুব সোজা বিজ্ঞান। সেটা হচ্ছে যে আমি যখন কোনো জিনিস মানে ধরো আমি পড়ছি এখানে বসে, এই জানলা দিয়ে একটু আলো আসছে, ওপরে ফ্যানটা চলছে, দূরে কোথাও একটা রান্নার টুংটাং আওয়াজ হচ্ছে, একটা হরিনাম সংকীর্তন হচ্ছে, সবটা মিলিয়ে আমার মেমোরি তৈরি হয়েছে। এবার আমি যখন রিট্রিভ করছি মেমোরিটা, আমি যখন ডায়লগ বলার চেষ্টা করছি, বলছি কোথায়? রিহার্সাল রুমে কি অন স্টেজে, তখন তো পরিবেশটা আলাদা। ও চাইবে তুমি যখন রিট্রিভ করছো, তুমি যেখানে তুমি ওই কথাগুলোকে অ্যাসোসিয়েট করেছিলে সেই অ্যাসোসিয়েশনটা আবার রিটার্ন পেতে চায়। তার ফলে
আমরা সবসময় ওটা শর্ট টার্ম মেমোরি থেকে যাবে চিরকাল, যদি না আমরা অ্যাসোসিয়েটিভ মেমোরি হিসাবে এটাকে তৈরি না করি। আর অ্যাসোসিয়েটিভ মেমোরি লং টার্ম মেমোরি থেকে নিয়ে যায়। সো দ্যাটস দ্য সায়েন্স। এইবার আমি দেখলাম যে চলো এটা তো বলছি, এটা আমরা করে দেখি প্রথম দিন থেকে। তাহলে একটা প্রি প্রোডাকশন লাগবে আমার, আর আমার খুব স্ট্রং প্রি প্রোডাকশন। সেক্ষেত্রে সমস্ত অ্যাক্টরদেরকে আমি ডাকবো, কাউকে স্ক্রিপ্ট দেবো না, আমি তাদের পুরো নাটকটা পড়বো, এই নাটকটার আরো কোথাও অন্য ভাষায় অনুদিত হয়েছে কিনা সেটা আলোচনা করবো। কোন একজন পেইন্টারকে ডাকবো, তিনি টেক্সটটা কিভাবে দেখছেন, কোন একজন মনোবিদকে ডাকবো, তিনি টেক্সটটা কি করে দেখছেন, আমরা ক্যারেক্টার অ্যানালিসিস করবো, ক্যারেক্টার ডিস্ট্রিবিউশন করবো, করে একদম ফিল্মের মতো আমার আগে থেকেই আমার কস্টিউম রেডি থাকবে। হ্যাঁ, আমার মিউজিকের একটা স্ট্রাকচার আমি রেডি করে নেবো, কি গঠন হতে পারে মিউজিকের, পুরো মিউজিকটা নয়, আমি তো ট্র্যাকে বললাম যে এটা আমি এই রাগটা চাইছি, এই রাগের উপর বেস করে দেখো তো কি কি জিনিস হতে পারে। পুরো নিউ উইন্ডোতে আমি পুরো সমস্ত বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে বাজিয়ে নিয়ে চলে যাব, আলোর একটা বেসিক ধারণা নিয়ে যাব, সেট কি হতে পারে তার একটা স্ট্রাকচার রাখবো, কিন্তু নাথিং ইজ ফাইনালাইজড, সবটা ভোলাটাইল একটা স্পেসের মধ্যে থাকবে। কারণ এটাই বুঝতে পারছিলাম একটার ওই স্পেস গুলোর সঙ্গে যতক্ষণ অ্যাসোসিয়েট না করছে ততক্ষণ পর্যন্ত স্পেসটাও জানতে হবে না, আর সে তার ওই যে সিমেন্টিক মেমোরির সঙ্গে ওটাকে অ্যাসোসিয়েট করতে পারবে। এইটার জন্য আমি তখন প্রথম এই পুরো প্রসেসটা একসঙ্গে কাজ করলাম, সেটা হচ্ছে আমার পিরান্দালু 6 ক্রাইটেরিয়া ইন সার্চ অফ অ্যান অথর। এইটা আমি করলাম, এটা করেছিলাম কোলাঘাটে, পুরো টিমটাকে আমি নিয়ে চলে গেছি। গিয়ে আমি দেখলাম যে এটা করতে গেলে 2 ঘন্টার কাজ এটা নয়, আমাকে 10-12 ঘন্টার একসঙ্গে কাজ করতে হবে। করে অ্যাক্টরদেরকে প্রথমে স্পেসের মধ্যে নিয়ে যাওয়া, গিয়ে করে দেখছিলাম যে কথার লজিক্যালি কথা তৈরি হচ্ছে কেন, আছে স্ক্রিপ্ট আমার কাছে, কিন্তু আমি একটা জিনিস বললাম, তোমার কোনো কথা তৈরি হচ্ছে? সে বলল যে না। বললাম যে দেখো তো, ওটা বলেছিল, তোমার ক্যারেক্টার এটা, তাহলে তুমি কোনো কথা বলতে পারবে না, এতে ইনপুটটা অনেক বেশি লাগে। কিন্তু সে বলে হ্যাঁ আমি এটা বলতে পারি তো, তুমি ওইটা, এবার আমার স্ক্রিপ্টে একটা শব্দ আছে, সেই শব্দটা হলে ওটা পুরো হয়। যে আর কি অল্টারনেট শব্দ আছে বলো, তুমি যেটা বললে। তখন বললো এইটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, ধারে কাছ দিয়ে যাচ্ছে। তখন বললাম যে আচ্ছা এই শব্দটা হতে পারে, এটা হতে পারে, তাহলে বলো তো একবার কি হচ্ছে। ও তখন বললো এই কথাটা ওর নিজের কথা হয়ে গেল। আর এবার ফলে ওর কথাটা তৈরি হচ্ছে ওর কথা শুনে। এইবার এই যে পুরোটা আমাদের ক্ষেত্রে কি হয়, এই যে বসে তুই দেখবে যে যখন বসে আমরা উঠে দাঁড়াই সব পাল্টে যায়, বাজিক পাল্টে, সব পাল্টে। এবার একজন ডিরেক্টর সে বলে যায় শুনুন আপনি এই শব্দের উপর জোর দিয়ে আপনি এইভাবে বলবেন। আরে একটার উঠে গিয়ে দাঁড়িয়ে দেখে যে না ওই শব্দের উপর জোর দিয়ে বলা যাচ্ছে না, সেই সময় আমার একটা দৌড়ানোর কথা, একটা লাভ দেওয়ার কথা, হ্যাঁ, কিন্তু আমি তাহলে কি করে ওটা বলবো? সুতরাং ওটা কাজ করে কথাগুলোর শরীরের সঙ্গে, শরীরের গতি, ছন্দ, লয়, মানে বাচিকটা সেপারেটেড নয় ফ্রম আঙ্গিক, মানে বডি, তার স্পিচ অ্যান্ড মাইন্ড, এর একটা কোঅর্ডিনেশন আছে, এর একটা অ্যাসোসিয়েশন আছে, এবং সেটা আস্তে আস্তে ওয়ার্ক করতে শুরু করলো। আমি তখন বললাম যে তোমরা প্রতিদিন যা যা হচ্ছে সেটা প্রত্যেকে একটা টেক্সট লিখে ফেলো। এবার মেটা টেক্সট লেখা হচ্ছে প্রতিদিন, প্রত্যেকটা একটা নিজের মতো করে লিখছে। করে যখন নাটকটা, এবার গোটা নাটকটা হয়ে গেল এফোর্টলেসলি, সেটা 7 দিন না 8 দিনের মধ্যে শেষ হয়ে গেল। সবাই লজিক্যালি, আলোর সঙ্গে অ্যাসোসিয়েশন আছে, আলোটা ওখান থেকে আসলে এই কথা আসবে, না হলে ওই আলোটা হচ্ছে তোমার ওইটার কারণ। আচ্ছা তাই, তাহলে আলোটার সঙ্গে কি থট আছে তোমার, ওই থটটা আছে। আচ্ছা এই কালারটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তুমি মনে করো না এই যে ব্লুটা আস্তে আস্তে চেঞ্জ করছে না তোমার হোয়াইট থেকে, এই ব্লুটা কিন্তু তোমাকে ওই মেমোরি গুলো দিচ্ছে। কোন মেমোরি গুলো? আচ্ছা ওইটা। আচ্ছা তাহলে ব্লুটা, এবার ব্লু যদি কোনোদিন না আসো মেমোরি ব্যাক করবে না। এবার বিষয়টা হচ্ছে আমি তার মানে কি হচ্ছে, প্রিপারেশনটা এমন ভাবে শব্দ দিয়ে, আলো দিয়ে, অ্যাক্টর দিয়ে, মঞ্চের উপকরণ দিয়ে, এই পুরো তার একটা অ্যাসোসিয়েটিভ মেমোরি তৈরি হতে আরম্ভ করলো। যে অ্যাসোসিয়েটিভ মেমোরি সে রিট্রিভ করছে, ওই স্পেসে রিট্রিভ করবে। এবার আমি যেটা করলাম, তারপরে রিহার্সাল শেষ হয়ে গেল, আমি বললাম দিন 20 ছুটি। আচ্ছা আমি যে ফরগটিংটা হোক, ভুলে তো যাবেই। এবার প্রায় 1 মাসের কাছাকাছি পরে আমরা আবার ওটার ফার্স্ট ডে আমি কলকাতাতে একটা রিহার্সাল করলাম, সব দিয়ে, কেউ বলেনি, না। এবং আমি বলছি এখন এই পদ্ধতিতে কাজ করলে যে মজাটা হচ্ছে, যে লাস্ট 2 অব্দি কাজ করলাম আমার সঙ্গে আন্তিগুলোতে। মেঘনাথ তো খুব ভয় পেয়েছিল, মেঘনাথ একদিন মন্দিরে যাওয়ার পথে একটা 35 মিনিটস মনোলগ আছে। মেঘনাথ বলছে এটা অসম্ভব দেবেশ, তুমি আমাকে স্ক্রিপ্ট দাও, আমি মুখস্থ করে ফেলি। তাহলে মেঘনাথ ফর্সাটা এখন হয়ে যাবে। বলছে 35 মিনিট আমি একটা কথা বলবো, এটা 7 পাতার একটা
সংলাপ লিখেছো তুমি, আরে ভুলে যান সংলাপ। চলুন না কথা বলতে বলতে যাই, এই মিউজিকের সঙ্গে এই রিয়াকশনে আলোর সঙ্গে এটা করতে করতে যখন শেষ হয়েছে মেঘনাথ বলে হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, তুমি আরেকবার করে দিতে দেখে পারি কিনা বলতে। ঠিক ওই মিউজিক, ওই আলো, ওই তাকানো, এই পাশের আলোর দিকে তাকানো, ওই দিকে মিউজিক দিকে তাকানো, সব মেঘনাথের কথা ফিরে আসছে। ফলে এই যে কথা একজন অভিনেতা স্পন্টেনিটি আমরা বলি, এবার ফলে কি হয়, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার মাথা থেকে কথার ভার নামাতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি অনুভূতিকে কি করে জায়গা দিতে পারবে। ফলে আমরা যদি সবসময় স্পেসে এসে কি বলবো জানো, আমার সংলাপ কি আছে, এটাতেই যদি আমি আটকে থাকি, তাহলে আমি আমার ওইটাকে যদি আনকনসিয়াস না করতে পারি, আমি অনুভূতিকে জায়গা দেবো কি করে। একদম, এটা একটা কিন্তু থিয়েটারের মাস্টার ক্লাস বলা যায়। এই কিছুক্ষণের কথাটা, এটা থিয়েটারের একটা আলাদা মাস্টার ক্লাস হতে পারে, এটা নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে। হ্যাঁ, দীর্ঘ আলোচনা হতে পারে। আমি বলছি যে বাচিকের ক্ষেত্রে যেটা আরেকটা হয়, যেটা গন্ডগোল, সেটা হচ্ছে যে কনটেক্সচুয়ালিটিটা না, এই যে একটা আমি এই সিরিয়ালের অভিনয় করতে গিয়েও দেখি যে কোন শব্দের উপর জোর হবে, বেশিরভাগ অভিনেতারা বুঝতে পারে না। কোন কনটেক্সটে আমি দেখেছি প্রত্যেকটা শব্দের উপর কেটে 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 জোর দিচ্ছে, অথচ মজা হচ্ছে যে একটা সেন্টেন্সে একটি শব্দের উপর জোর দিলে মানে তার মানে পুরো পাল্টে যায়। যেমন ধর, আমি কাল রামের জুতো চুরি করিনি, আবার আমির উপর জোর দে, আমি কাল রামের জুতো চুরি করিনি, কালের উপর আমি কাল রামের জুতো চুরি করিনি, জুতোর উপর আমি কাল রামের উপর জোর, আচ্ছা আমি কাল রামের জুতো চুরি করিনি, জুতোর উপর জোর, আমি কাল রামের জুতো চুরি করি, চুরি, আমি কাল রামের জুতো চুরি করিনি, কত কম মানে তৈরি হলো। এক্স্যাক্টলি, আমি বলছি যে সিম্পল, আমি তোমাকে ভালোবাসি, আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে ভালোবাসি, আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি, তিনটা মানে আলাদা, একদম আলাদা। তার ফলে কি হয়, এই যে ল্যাঙ্গুয়েজের থেকেও যে প্যারা ল্যাঙ্গুয়েজ ইজ মোর ইম্পর্টেন্ট, এইটা অভিনেতারা ভুলে যায়। তারা ওই কি যেন কথাটা আছে ওইটা নিয়েই সারাক্ষণ মানে ঠিক ঠিক শব্দগুলো বলে দেওয়াটার উপরই একমাত্র মন দেয়। কিন্তু সেটা তো অভিনেতার কাজ তো আর মুটে মতো মানে শব্দের ভার মাথায় বয়ে নিয়ে যাওয়া নয়, সে তো বরঞ্চ ওই বোঝাটা হালকা করে সে তার একটা নিজস্ব অনুভূতির বোঝা, যে বোঝাটা সে নিজের মধ্যে আনবে, এনে সেটাকেও হালকা করবে, একটা সময় আত্মস্থ করবে। একদম সেটা তার কাজ। এরপরে এই কাজগুলোর পাশাপাশি, মানে থিয়েটারের কাজ পাশাপাশি থিয়েটারেরই কাজ, তোমরা দীর্ঘ সময় বিভিন্ন জিনিস আর্কাইভ করেছো, এবং সেই আর্কাইভটা তোমার কাছে আছে, যে আর্কাইভটা খুবই লোভনীয় থিয়েটারের ছাত্রদের কাছে, গবেষকদের কাছে, এবং বিভিন্ন মানুষকে তুমি সেই গোবরডাঙ্গার সময় থেকে শুরু করে বিভিন্ন মানুষের বিভিন্ন অভিজ্ঞতার কথা, তাদের থিয়েটারের কথা যেমন এসছে, তেমন তুমি যে ট্রাভেল করেছো গোটা বিশ্বের বিভিন্ন জায়গায়, সেখানকার থিয়েটার, সেখানকার লোকাল থিয়েটার, তুমি শ্রীলঙ্কার বলছিলে আগের দিন কথা হচ্ছিল, তো মানে এই আর্কাইভটা করতে গিয়ে, এই আর্কাইভটার কি সাধারণ মানুষ কখনো পাবে? এক, দ্বিতীয় প্রশ্ন যে আর্কাইভটা করতে গিয়ে তুমি কি দেখলে, মানে আমাদের বাংলা থিয়েটারের আর্কাইভের কি অবস্থা, এবং তুমি আর্কাইভ করতে গিয়ে কি দেখলে? মানে আমি একটা গবেষণার কাজের ক্ষেত্রে দেখেছি যে সত্যি প্লে টু প্রোডাকশনের যে ধরা যাক উৎপল দত্ত কিভাবে থিয়েটার তৈরি করছেন, তার কোনো আর্কাইভ নেই, তার কোনো অডিও ভিজুয়াল কোনো রেকর্ডিং নেই, কিছু লেখালেখি আছে কিন্তু সেটাও ফার্স্ট পার্সন সোর্স নয়, অন্য কেউ একজন লিখেছেন, বা উৎপলবাবু নিজে কিছু কিছু জায়গায় লিখেছেন। এই আর্কাইভের একটা সমস্যা তো বাংলা থিয়েটারে আছে। তুমি বিদেশে যখন গেছো তখন সেখানে কিরকম অবস্থা দেখেছো, এবং সামগ্রিকভাবে তোমার এই আর্কাইভ করার ইচ্ছেটা কেন তৈরি হলো? আমার অভিজ্ঞতা বলে যে আমি যদি মানে ইতিহাস না জানি, আমি যদি আমার পুরোনো দিনটা না জানি, তাহলে আমি বর্তমানে দাঁড়িয়ে আমি মানে কাজ করতে পারবো না। আমি কি কাজ হয়েছে আমাদের কিন্তু একজন নাট্যকর্মী হিসেবে সেটা জানা খুব জরুরি। এটা যেমন আমি প্রথম কাজ করেছিলাম যদি হিসাব কেয়া চক্রবর্তী, তারপরে সতু সেনকে নিয়ে কাজ করেছি। এই যে সতু সেনকে নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে সতু সেন সম্পর্কে আমাদের কেউ জানেনই না, যে সতু সেন কত গুরুত্বপূর্ণ একটা কাজ বাংলা থিয়েটারে শুধু নয় ভারতীয় থিয়েটারের জন্য করে গেছেন। তো ফলে আমরা যখন একটা সময় দাঁড়িয়ে যদি ইতিহাস বিমুখ হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের সামনের দিকে ভবিষ্যতের এগোনোটা আমার মনে হয় যে আমি একটা বিশাল কিছু করে ফেললাম, কিন্তু ওই কাজটাই হয়তো আজ থেকে 50 বছর আগে কেউ একই কাজ করে গেছেন, আমি জানি না। তো ফলে এইগুলো করতে করতে আমি যখন চেষ্টা করেছি চারপাশ থেকে যাবতীয় থিয়েটারের যখন যেখানে যা পেয়েছি তুলে নেওয়ার,
আর আমার তখন আমি একটা একদম অনেক দিন আগে একটা ছোট আমি একটা 360 ক্যামেরা ছিল আমার প্যানাসোনিকের, ওই নিয়ে আমি চলে যেতাম বিভিন্ন লোকের কাছে। এবং উষাদির আমি উষাদিকে একটা দীর্ঘ ইন্টারভিউ করেছিলাম। তো উষা গাঙ্গুলির ওই ইন্টারভিউটা কারুর কাছে নেই, ওটা আমি একটা দীর্ঘ ইন্টারভিউ খুঁজে দেখছিলাম যে ওই মিনি ডিভি তখন আমার ওই মিনি ডিভির একটা বিশাল সম্ভার আছে আমার কাছে, তাতে অনেক মানুষের ইন্টারভিউ আছে। এবং আমি দুবার এরকম হয়েছে যে যত মফস্বল থেকে তখন আজ থেকে আমি বলছি এটা 2009-এ আমি একটা করেছিলাম, 9 আর 10 না 8 আর 9, এই 2 বছর যত মফস্বলের দল কলকাতায় থিয়েটার করতে আসতো নাট্যমেলায়, আমি তাদেরকে ইন্টারভিউ করেছিলাম। আচ্ছা। আর তাদের কিছু কিছু ফুটেজ তুলেছিলাম, সেগুলোও রয়েছে আমার কাছে। তার ফলে আমাকে কেউ যদি বলে যে মফস্বলের থিয়েটার ক বছরে কি পাল্টালো, তাহলে আমি ওই থিয়েটার গুলো দেখলে বোঝা যাবে যে কি এই ডকুমেন্টেশন গুলো খুব মানে গুরুত্বপূর্ণ। কিন্তু কেন বাংলা থিয়েটারের আর্কাইভ হলো না? মানে বাংলা থিয়েটার আর্কাইভ দেখো, নাট্যশোধ একটা জায়গা থেকে আর্কাইভ করেছে এবং সেটা অ্যাক্সেসও আছে লোকজনের কাছে। আমি যে আর্কাইভ ব্যক্তিগত উদ্যোগও অনেকে করেছেন, অনেকের কাছে আছে কিছু জিনিস। কিন্তু প্রাতিষ্ঠানিক সরকারি উদ্যোগে যেরকম সরকারি উদ্যোগে সাধারণত সিনেমা বা ইত্যাদিগুলোর আর্কাইভ এখন তো অনেক ফিল্ম ইয়ে করা হচ্ছে, রিট্রিভ করা হচ্ছে, ফিল্মের ইত্যাদি প্রভৃতি করা হচ্ছে। কিন্তু যে সময়টার ইতিহাস খুবই একটা আশ্চর্য ইতিহাস, আইপিটিএ বা তৎপরবর্তী গ্রুপ থিয়েটার, এইগুলোতে লিখিত কিছু ইতিহাস আছে, কিন্তু তেমন কোনো ডকুমেন্ট নেই। এটা কেন হয়নি? মানে গুরুত্ব দেয়নি কি মানুষ আর্কাইভ? মানে বিদেশে কি দেখেছেন? বিদেশে তো আর্কাইভ আছে, বিদেশে আর্কাইভ আছে এবং সেটা আমরা এখনো দেখতে পারি। এখন গিয়ে ব্রেকটার থিয়েটার আমি কিভাবে তৈরি হচ্ছে দেখতে পারি, কিন্তু সেটা এখানে নেই। হ্যাঁ, সেটা নেই। সেটা সম্ভবত উৎপল দত্তের ক্ষেত্রে কিছু কিছু হয়েছে, একটা দুটো ক্ষেত্রে, কিন্তু সেটাও এখন পাওয়া যায় না। না। তো আমার মনে হয় যে এখন যেটা হয়েছে যে এখন আমাদের থিয়েটারটা আমরা বুঝতে পারি না যে থিয়েটার ডকুমেন্টেশনটা কিভাবে করা হবে। মানে অনেকে দেখেছি যে কিছু ইয়েতে থিয়েটারটা 3টে ক্যামেরায় শুট করে একটা দেখানোর একটা টেন্ডেন্সি হয়েছে। ওটা কিন্তু যে মাধ্যমটা বদলে যাচ্ছে, ওই ডকুমেন্টেশন ধরনটাও কিন্তু বদলাবে। যে শুটটা আমরা কিন্তু ওইভাবে করলে হবে না। ফলে আমরা যদি মনে হয় যে আমি উইঙ্কেল টুইঙ্কেল কবে হয়েছিল, বহুদিন আগে নাট্যচিত্র হয়েছিল, তারপর বিকেলে পরে শস্যফুল শুট করা হয়েছিল। তা আমার দেখতে দেখতে মনে হয়েছিল যে যদি আমরা ডকুমেন্টেশনও করি থিয়েটারের এই সময়, এখন অনেকে থিয়েটার ডকুমেন্টেশন করছে, তার ধরনটা ওই 3টে ক্যামেরায় লম্বা ওই ফ্রেমটা দেখালে হবে না। তার জন্য আর এক রকম ভাবে আলোর সেট আপ করতে হবে, ক্যামেরা সেট আপ করতে হবে। কারণ আমি দেখছি কোথায়, আমি দেখছি টেলিভিশনে, আমি বা দেখছি মোবাইলে। তার ফলে আমি মোবাইলে যখনই একটা জিনিস দেখবো, তখন কিন্তু তার দেখার ভিশনটা ওই প্রসেনিয়াম ওইরকম বড় রেক্টাঙ্গুলার ফ্রেমের ভিশন আমি পাবো না। তার ফলে আমাকে ওই মিডিয়ামের মতো করে আবার ওই জিনিসটাকে পুরো ট্রান্সলেট করতে হবে, শুট করতে হবে, প্রয়োজন হলে সেই অনুযায়ী এডিট করতে হবে, আলো করতে হবে। ওটা থিয়েটারের আলো হলে চলবে না, ওটা কিছুটা ফিল্মের আলো করতে হবে, কারণ আমি শুট করছি ক্যামেরাতে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে এইটাকে ইগনোর করা হয়, তার ফলে যেটা হয় যে সাস্টেন করেনি সেই জন্য জিনিসগুলো। আর এর পাশাপাশি দেবেশদার একটা চলচ্চিত্রেরও একটা জার্নি আছে, এবং সেই জার্নিটার তে মানে খুব রেগুলার নয়, একটা গ্যাপ আছে, কিন্তু তোমার একটা ছাপ আছে দুটো চলচ্চিত্রের। মানে বিশেষত প্রথমটা সিনেমার মতোর ক্ষেত্রে, নাটকের মতো, এবং তারপরেরটা এই দুটো ছবি। তো নাটকের মতো তৈরি করার ক্ষেত্রে তোমার কি ভাবনা চিন্তা থেকে তুমি সিনেমা, মানে যে কেয়া চক্রবর্তীর প্রথম একটা সংখ্যা করেছিলে, যেখানে ইন্টারেস্টের জায়গা থেকে হয়তো করেছিলে, সেই জার্নিটা কি তখন থেকেই শুরু হয়েছিল? ভাবনা চিন্তা কি তখন থেকেই শুরু হয়েছিল? তখন আমি একটা স্ক্রিপ্ট লিখে রেখেছিলাম থিয়েটার করার জন্য। আচ্ছা, সেটা কেয়া চক্রবর্তী কিন্তু সেটা কোনোদিন হয়নি। তারপরে সেটা হচ্ছে 93 কথা বলছে। তারপরে যখন ওই 2013 নাগাদ একজন নিজে থেকে আমাকে বললেন যে আপনি কি ছবি করতে চান? আমি বললাম হ্যাঁ পারি আমি। তাহলে তখন আমার কেয়াদির কথাটা মনে পড়লো যে ওইটাকে যদি ফিল্মের স্ক্রিপ্টে করা যায়, তো তখন আমি নিজে থেকে খুব একটা মানে ফিল্ম করবো এরকম
না আমার মধ্যে কোনো তুমি নিজে থেকে প্রোডিউসারকে অ্যাপ্রোচ করেছো কোনোদিন? না না করনি? না, মানে তোমার কি ইন্টারেস্টের জায়গা ওটা নয়? একটা জায়গা, কিন্তু আমি পারি না বলতে আর কি। এটা আমার দুর্ভাগ্য, আমি কোনোদিন কোনো প্রডিউসারকে ওইভাবে বলতে পারি যে আপনি আমার জন্য একটা ছবি বানান। তো হাসান যেমন নিজে থেকে আমাকে অ্যাপ্রোচ করেছিল, ফিরদৌসুল হাসান, আমার ভরসা রেখেছিল, ও তখন নতুন ছবি বানাচ্ছে, আমার ভরসা রেখেছিল। নাটকের মতো সত্যি সত্যি ইফিতে গেছে, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে গেছে, অনেকগুলো পুরস্কার পেয়েছে, অর্থের জায়গা থেকেও একটা সাফল্য পেয়েছিল। তারপরে আমার মধ্যে ওইটা থাকে। আর তারপরে দু একজন ফিল্মের করার কথা আমাকে বলেছেন, কিন্তু আমি যখন দেখেছি আগে থেকে স্ক্রিপ্ট হয়ে গেছে বা সবটা রেডি আছে, তখন আমার মনে হচ্ছে আমি কোনো কন্ট্রিবিউট করতে পারবো না এখানে। কেন মানে যে আমি যদি কন্ট্রিবিউট করতে পারি, সেরকম সেভাবে বন্ধুরা টাকা পয়সা জোগাড় করে দিয়েছে যখন আমি ছবিটা বানিয়েছি। এই ছবিটা বানানোর এটাও একটু জানবো, মানে নাটক হিসেবে মানে আমরা যারা দেখেছি নাটক, সেইটার জায়গা থেকেও একটা মানে সেই সময়ের একদম অন্যরকম ভাবনার একটা দেখেছিলাম, একটা প্রয়োগ দেখেছিলাম। তো সেইখান থেকে তুমি এটাকে যখন সিনেমায় আনছো, এই ভাবনাটা কেন এলো যে এটাকে সিনেমা করা যায়, বা কি পরিবর্তন করতে হলো, বা কিভাবে হলো গোটা প্রসেসটা? ব্যাপারটা হচ্ছে যখন নাটকটা পিটার বিক্সেলের গল্প থেকে আমাদের বন্ধু কৌশিক রায়চৌধুরী ওটা লিখেছিল। এটা আসলে অনেকগুলো গল্প ছিল, সে গল্প কিন্ডারগার্টেন স্টোরিজ, তার থেকে বেছে বেছে কয়েকটা গল্প হয়েছিল। তো সেই গল্পগুলো থেকে তখন একজনই প্রোটাগনিস্ট ছিল। আমি যখন ফিল্ম করলাম, আমি তখন দেখলাম যে না, এটা ফিল্মের ল্যাঙ্গুয়েজ শুধু থিয়েটার ল্যাঙ্গুয়েজ থেকে কমপ্লিটলি আলাদা। এবার তখন তিনটে মানুষের ভেঙে ফেললাম। একটা নিত্য গঙ্গুলি করেছিলেন, যেটা হচ্ছে যে এমন একটা কিছু উনি আবিষ্কার করতে চান যেটা কম্পিউটারে নেই, মানে যেটা ইন্টারনেট সার্চ করে কেউ পাবে না। আচ্ছা, তো সেইটা একটা লোক খুঁজছে সারাক্ষণ। নাটকটা তো একা দেবশঙ্কর করতো, দেবশঙ্কর করতো। সেকেন্ড ফেজে আমরা একজনকে পাই, সেটা অর্পিতা ঘোষ করেছিল। সেটা হচ্ছে যে একটা ভাষা আবিষ্কার করতে চায়। আচ্ছা, যে ভাষাটা সে আর কেউ বলে না, সে তার নিজের ভাষা। আচ্ছা। আর থার্ড একটা লোক, সে একটা দেশ আবিষ্কার করতে চেয়েছিল। আচ্ছা, যে দেশ কেউ আবিষ্কার করেনি, সেটা দেবশঙ্কর। এইবার তিনটে লোক এইরকম ভাবে তারা এবার পাওয়ার, তখন দেখে যেতে ভয়ঙ্কর বিপদ। তিনটে লোক তিন রকম এরকম জানতে চাইছে যে জানাগুলো সাধারণ মানুষ জানতে চায় না। তাহলে কেন এরকম তিনটে বেমক্কা জিনিস জানতে চাইছে? তখন এদেরকে একটা খাঁচায় পুড়ে দেওয়া হয়, দিয়ে আলো ফেলে বলা হয় যে ভাই তোমরা দৌড়ো, আর আমাদেরকে বলো যে এরকম তুমি কেন অন্যরকম ভাবে ভাবো, তোমার ভাবনাটা কেন আলাদা। তো এই হচ্ছে আমার বারবারই মনে হয়েছিল যে হ্যাঁ সত্যি তো আমরা সেই মানে ওই রকমই একটা অবস্থার মধ্যে পড়েছি, যে পরিস্থিতিতে তুমি কেন অন্যরকম ভাবো, মানে ভাবনার ক্ষেত্রে হোমোজেনাইটি নেই, সবাই যেরকম ভাবছে তুমি এরকম ভাবো না কেন, তুমি কেন একটু আলাদা রকম ভাবো, তখন তোমাকে আলাদা করো, ও অন্য, ও আলাদা, ও একটা তো সেইখান থেকেই ফিল্মটা আবার করার ইচ্ছে হলো। এবং এইভাবে দুটো ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ আলাদা। থিয়েটারে যেটা করেছিলাম সেটা দেবশঙ্কর একা কথা বলতো এবং ওই একাই তিনটে ক্যারেক্টার করতো, এবং অসংখ্য সিঁড়ি ছিল, সিঁড়িগুলোকে ভেঙে চুরে আমরা বিভিন্ন স্পেস বিল্ড করতাম। কিন্তু এটা একদমই অন্যভাবে করা, একদমই তিনটে প্রোটাগনিস্ট আলাদা ভাবে তারা শেষে একটা জায়গায় গিয়ে আবার কোথাও মিশে যায়। এই ছবিটা কি আমরা দেখতে পাবো? এটা বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের আমরা থেকে ছিল, মার্কেট ডিভিশনে গেছিল, তারপর অনেকগুলো ফেস্টিভ্যাল গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত তখনই লকডাউন হয়ে গেল, মানে কোভিডের সময়। ঠিক ছবিটা যখন রিলিজ করার কথা তখন কোভিড হলো, তারপরে ছবিটা রিলিজ করতে পারিনি। তো এখন আবার এই মুম্বাই থেকে একজন ফোন করেছিলেন যে ওরা চাইছেন যে কিছু ছবি রিলিজ করার জন্য, তার মধ্যে এই ছবিটা মানে ওরা শর্ট লিস্ট করেছেন। তো হরনাথ দাও ফোন করেছিলেন, হরনাথ চক্রবর্তী, যে ওই ছবিটাকে যদি আবার রিলিজ করানো যায়। তো দেখো সবাই মিলে চেষ্টা করছে, যদি হয় তাহলে আমরা দেখতে পাবো। হ্যাঁ, দেখা যাবে। বেশ। তো দেবেশদা, আমরা একদম শেষের দিকে চলে এসেছি আলোচনা। বিস্তৃত জীবনের নানা রকম বৃত্ত ঘুরে থিয়েটারের একটা পর্যায়ে অবধি পৌঁছে এসে আপনাকে 2 বছর আগে এরকম দিনও দেখতে হয়েছে যে সময় কেন্দ্রীয় সরকার রেপার্টারি গ্রান্ট বন্ধ করে দিয়েছে। এটা কি প্রতিহিংসা বলে মনে হয় আপনার? না, ঠিক আছে, এটা ঠিক আছে, একদম তাই। আমি ওদের বিরুদ্ধে কথা বলেছি, ওরা আমাকে ছেড়ে দেবে নাকি? আমি পাওয়ারকে এইভাবেই দেখি। আচ্ছা, যা করেছে ঠিক করেছেন, আমি জানি যে ওদের এটা ছাড়া করার, আমি ঠিক ট্র্যাকে আছি। আচ্ছা, মানে এটা করতে বাধ্য ওরা।
আমি এখানে ওরা ভাবে যে এটা হচ্ছে জনগণের টাকা নয়, এটা হচ্ছে সব একটা দলের নিজস্ব টাকা। তারপরে যে বা যারা এখানে করেছে এটা, আমি সবাইকে চিনি, তারা আমার আন্ডারে অভিনয়ও করেছে, তিনটে নাটকে, অভিনেতা আমার। তারা এখন বিজেপিতে গেছে, গিয়ে তারা মনে করেছে যে দেবেশদা এটা বন্ধ করে দিলে দেবেশদা থিয়েটার করা বোধহয় বন্ধ হয়ে যাবে। তারা জানে না যে আমি গ্রান্টটা পাচ্ছি 2012-13 থেকে, আর গ্রান্টটা আমি পেয়েছি 2021-22 পর্যন্ত। তার আগেও থিয়েটার করেছি, পরেও থিয়েটার করবো। তো ফলে গ্রান্ট নিয়ে আমার কিছু যায় আসে না, এবং এরা যে মানে করেছে জন্য ধন্যবাদ। আমি ওদেরকে মানে ধন্যবাদ জানাই যে প্রতি বছর আমাকে একটা চাপ থাকতো না, আমার একটা থিয়েটার নামাতে হবে, নাহলে গ্রান্টের টাকা পাওয়া যাবে না। আমি সেই চাপ থেকে মুক্ত। তার ফলে আমি মানে যারা করেছে সেই সব মানে সেই কারণেই কি আমরা এখন ফালতু দেখতে পেলাম? হ্যাঁ, মানে আমি নিজেকে পরিবর্তিত পরিস্থিতিকে মানিয়ে নিতে হবে, আমাকে দলটাকে সাস্টেন করাতে হবে। আমার উপর অনেকগুলো ছেলে ভরসা করে থাকে, তারা নিয়মিত চর্চার মধ্যে থাকবে, তার ফলে আমি যে কোনো জায়গায় থিয়েটার করতে পারি। আচ্ছা, তোমার কি এটা মনে হয় যে আজকে তুমি যে স্পেসে ফালতু করছো, সেখানে যেভাবে তুমি থিয়েটারটা করছো, একদম আলোচনার শুরু তুমি বলছিলে যে কলকাতা এসে দেখলে এখানে অনেক ল্যাভিশলি কাজ করা যায়, এখানে কাজ করা যায়, এতদিন থিয়েটার করে আসার পরেও তোমাকে এখানে এসে কিছু জিনিস অ্যাডজাস্ট করতে হচ্ছে, এটাতে অসুবিধা হয় না? মনে হয় না যে কেন এখনো আমাকে এই কাজটা করতে হবে এতদিন এত কিছু করার পরে? না, আমার মনে হয় না। মনে হয় না? না, কারণ আমি এইটুকু জানি যে এইগুলো বরঞ্চ আমি যখন টাকা পেয়েছি আমার অনেক সময় মনে হয়েছে এটা অপচয় হয়ে গেল। মানে আর একটা জিনিস হচ্ছে, যতক্ষণ না তোমার দেওয়ালে পিঠ না ঠেকছে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মানে সেরাটা বার করতে পারবে না। তুমি না চাইলেই পেয়ে যাচ্ছ এটা। আমি না চাইলে আমি এইটা এইটা করে দাও, এখানে একটা ইয়ে করে দাও, আমি পাচ্ছি না। এবার যেই পাচ্ছি না তখনই আমাকে ভাবতে হবে তাহলে এটার অল্টারনেটিভ কি আছে। আর যতক্ষণ ওই দেওয়ালে পিঠটা না থাকে তখন অল্টারনেটিভটা বেরোয় না। তার ফলে মানে একদিক থেকে আমি যে পাচ্ছি না, এটা আমার কাছে শাপে বর। তুমি ফালতু করতে গেলে তখন আবার ওই প্রসেসটা যখন ঢুকলে, তখন ফালতুরও তো একটা নিজস্ব ইন্টারেস্টিং প্রসেসে তুমি ঢুকেছো, যেটা প্রথমবার করছো নাকি? না, তুমি আগেও করেছো? আমি আগেও এর আগে বহুদিন আগে, এটা 2003 সালে মানিকতলাতে যে ওয়াইএমসিএটা আছে ওখানে আমি একটা থিয়েটার করেছিলাম। সেটা হচ্ছে আমাদের কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস নিয়ে। আর তারপরে শোভাবাজার নাট মন্দিরকে ঘিরে একটা কাজ করেছিলাম, এটা প্রোডাকশন, অন্য থিয়েটারের প্রোডাকশন করেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের গৃহপ্রবেশ, সেটা 2012 সালে। আমি স্পেস ওরিয়েন্টেড থিয়েটার করেছি। ইভেন আমি যে আফটার কোভিড যে থিয়েটারটা করেছিলাম একদিন মন্দিরে যাওয়ার পথে, তার প্রথম অভিনয়টাই হয়েছিল কল্যাণী পার্কে ওপেন স্পেসে। তারপরে প্রসিডিয়ামে এসেছে। তারপরে আমি অনেকদিন ধরে আমার মাথায়, এই বিশেষ করে কোভিড এর পর থেকে আমি ভাবছি যে এমন একটা থিয়েটার তৈরি করা যে থিয়েটারটার মধ্যে পোর্টেবিলিটি থাকবে। আমি চাইলে আমি কারোর বাড়ির ছাদেও করতে পারি, চাইলে আমি কোনো ঘরে করতে পারি, চাইলে রাস্তাও করতে পারি, মাঠেও করতে পারি। তাই এই ফালতু তো এই শান্তিনিকেতন আমরা শো করছি 24শে জানুয়ারি, সেটা তো রাস্তা মানে মাঠে। হ্যাঁ, তো আমি ওটা এনজয় করছি। দেবেশ চট্টোপাধ্যায়কে থিয়েটার নির্দেশক, সংগঠক, গবেষক, অভিনেতা হিসেবে অনেক মানুষ চেনেন। এখন অনেক মানুষ আবার অন্য একটা মিডিয়ামে অভিনেতা হিসেবে হঠাৎ করে শেষ কয়েক মানে বছর, এক বছর হয়ে গেছে বোধহয়। হ্যাঁ, আমি অনেকগুলো ছবিতে অভিনয় করলাম, কিন্তু ছবি কিন্তু লোকে ফেসবুকে দেবেশ চট্টোপাধ্যায় ছবি দিয়ে লেখে যে এই লোকটা কবে, এই এত খারাপ লোক কি করে হয়। মানে এই যে মেগা সিরিয়ালের জনপ্রিয়তাটা আর থিয়েটারের জনপ্রিয়তাটা তো তুলনা হয় না। এবার তুমি যখন বাইরে থিয়েটার করতে যাচ্ছ তখন তোমাকে কেউ বলেছে যে তুমি এই লোকটা এরকম সিরিয়াল এরকম অভিনয় করে? হ্যাঁ, মানে টাকিতে গেলাম বসিরহাটে, আমি ওটা দেখো, আমি ওটা ঠিক আছে, মানে ওটা জানি যে এটা হবে, মানে একটা কোথাও আলাদাভাবে লোকজন আইডেন্টিফাই করে, কিন্তু এগুলো ক্ষণস্থায়ী। মানে আবার যে মুহূর্তে আমি আবার সিরিয়াল থেকে দূরে সরে যাব তখন আবার লোক চিনতে পারবে না। তো ফলে ওইটা আমি তো নিয়মিত হয়তো কাজ করতে পারবো কিনা আমি জানি না, তবে এই মুহূর্তে করছি এবং ওটাকে আমি এনজয় করছি একদম। আমি অনেকে বলে যে সিরিয়ালের অভিনয় না, ওটা কঠিন কাজ। হ্যাঁ, বেশ কঠিন এবং ওই প্রতিদিন মানে শেষ মুহূর্তে যাওয়ার আগে তুমি একটা স্ক্রিপ্ট পাচ্ছ, তখন আমার এই শিক্ষা মানে সমস্ত কিছু আমার কাজে লাগাতে হয় এবং ওইটা আছে বলে আমি ওইটা করে ফেলতে পারছি, ডেলিভার করতে পারছি। তারপর এবং ওটা আমার কাছে চ্যালেঞ্জিং প্রত্যেক দিন। আমি জানি যে আমি ঢোকার সঙ্গে সঙ্গে আমি স্ক্রিপ্ট পাবো না, আমি আধ ঘন্টাও সময় পাবো না স্ক্রিপ্টটা পড়ার,
কিন্তু আমাকে 5 মিনিট আগে স্ক্রিপ্টটা পেয়ে আমাকে ওইখানে ফ্লোরে ঢুকে আমাকে ডেলিভার করতে হবে, এবং এতগুলো লোক দাঁড়িয়ে আছে এবং আমাকে ওয়ান শটে আমাকে পুরো জিনিসটা করতে হবে, কেন সারাদিনে এত মিনিট তাকে তুলতে হবে, 22 মিনিট তুলতে হবে। হ্যাঁ, ফলে এটা একটা চ্যালেঞ্জ অভিনেতার কাছে। আচ্ছা, আমরা একদম শেষে এসে গেছি। তো আমি বলছি যে এই জার্নিটা করার পর এখন এই সময় দাঁড়িয়ে কোনো ক্ষোভ, আফসোস আছে? না, নেই। যা পেয়েছো যথেষ্ট পেয়েছো বলে মনে হয়? যথেষ্ট পেয়েছে। এবং অবসর নিতে চাও কখনো এই সমস্ত কিছু থেকে? অবসর তো আমি নিয়েই আছি, মানে আমি বলছি যে আমি নিজের রাজা, মানে আমার মনে হলে আমি এটা করবো, না হলে করবো না। আচ্ছা, তার ফলে ওই সব ছেড়ে দিতে পারবো না, ছেড়ে দিতে পারো? না না না, আমার ছবি যতদিন চলচ্চক্তি থাকবে ততদিন পর্যন্ত এই কাজটা করে যাবে। হ্যাঁ, মানে আমার যতদিন মাথা সচল থাকবে, যতদিন পর্যন্ত আমার মানে গ্রেসেল গুলো মরে যাবে না, ততদিন পর্যন্ত আমি ছবি আঁকবো, আমি লেখালেখি করব, সেগুলো তো একটা করার মধ্যে থাকবে। পারফর্মিং আর্টস এর সঙ্গে যদি যত ফিজিক্যালি যদি আমি থাকতে পারি থাকবো, কিন্তু আমি জীবনে কোনোদিন অবসর নেব না। অবসর নেবে না? না, এটাই আমার অবসর। মানে আমি বলছি যে আমি আমার মতো করে সকালে ঘুম থেকে উঠি, আমি আমার মতো করে যাই, আমি আমার মতো করে সময় কাটাই, তো এটাই তো আমার কাছে, আমি অবসরের মধ্যে কাজ করি, আমি মানে কাজে অবসর খুঁজি না। আমরাও এটা চাইবো যে দেবেশ চট্টোপাধ্যায় যেন কখনোই অবসর না নেন, কারণ অবসর না নিলেই আমরা আরো নতুন কিছু দেখতে পাবো, অনেক নতুন এক্সপেরিমেন্ট দেখতে পাবো, অনেক নতুন কাজ দেখতে পাবো, অনেক লেখা দেখতে পাবো, এবং নতুন গবেষণার দিক হয়তো খুলে যাবে। দেবেশদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা সময় কাটানোর জন্য। আমার ভালো লাগলো, খুব আড্ডা মেরে এতক্ষণ কথা বলা এবং এই দীর্ঘ আলোচনার মধ্যে অনেকগুলো দিক আমরা তুলে আনতে পারলাম। ধন্যবাদ। আপনারা অবশ্যই নজর রাখুন আজকাল.in এর ইউটিউব পেজ এবং ফেসবুক চ্যানেলে।